একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, ক্লিয়ার, গুড, ভেরি গুড। তো অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা হয়ে গেল। আজকে আমরা গতিবিদ্যার ষষ্ঠ ক্লাসটা করব। তো গতদিন আমরা এর আগের ক্লাসে অর্থাৎ পঞ্চম ক্লাসে আমরা পড়ন্ত নিক্ষিপ্ত বস্তুর গতির সূত্রগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হয়, 9-10-এ কি আমরা ভুজুং ভাজুং শিখে আসছি, এবং 9-10-এ এই ভুজুং ভাজুংয়ের জন্য ম্যাথ করতে কোথায় অসুবিধা হইতো, কোথায় ম্যাথ ভুল হয়ে যাইতো, সেই জিনিসটা আমরা কিন্তু ইন ডিটেলস আলোচনা করছি। তাহলে চিহ্নের ব্যাপারটা ভালো করে বুঝতে হবে যদি আমরা সূত্রগুলো খাটায় ঠিকঠাকভাবে নির্ভুলভাবে ম্যাথ করতে চাই। স্মরণটাকে খুব ভালো করে চিনতে হবে। স্মরণ মানে দূরত্ব ভাবা যাবে না। কোনো একটা ভবনের উপর থেকে তুমি খাড়া উপরের দিকে একটা বস্তু নিক্ষেপ করলা, তাহলে বস্তুটা এইভাবে ঘুরে এসে তারপরে নিচে পড়লো, এটাকে স্মরণ চিন্তা করা যাবে না। স্মরণ চিন্তা করতে হবে আদি বিন্দু এবং শেষ বিন্দুর লম্বালম্বী সরলরৈখিক দূরত্ব, এটাকে স্মরণ চিন্তা করে তারপরে চিহ্ন বুঝে ম্যাথ করতে হবে। স্মরণের ডিরেকশন ঠিকঠাক দিয়ে তারপরে ম্যাথ করতে হবে। তো এই জায়গাগুলোতে আমাদের সমস্যা হইতো, ঝামেলা হইতো। তো সেই জায়গাগুলো আমরা খুব সুন্দরভাবে ক্লিয়ার করছি এবং লাস্টে একটা পড়ন্ত নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে একটা ম্যাথ প্রবলেমও আমরা সলভ করছিলাম। ওকে, তো চলো শুরু করি। ভাই কলেজে সিটি আছে, কয়টা লেকচারে এটা শেষ হবে? আজকে আমরা পড়ন্ত নিক্ষিপ্ত বস্তুর অংশটা শেষ করব, আর নেক্সট দিন থেকে প্রাসের গতি আলোচনা শুরু হবে। মূল আলোচনা নেক্সট দিন থেকে শুরু হবে। তো মোটামুটি ধরে রাখো 12-13টা ক্লাস লাগবে এই অর্ধে। ওকে, এবার দেখো, খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর জন্য সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় এবং সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে সময় বা সর্বমোট উড্ডয়নকাল, এগুলো আমরা একটু হিসাব করতে চাই। তাহলে খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর জন্য মনে করো কোনো একটা বস্তুকে ভূমি থেকে আদিবেগ ইউ নিয়ে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে বস্তু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, এই পয়েন্টে তার বেগ শূন্য হবে, তারপরে আবার বস্তু নিচে নেমে আসবে, ভূমিতে এসে পৌঁছাবে। যে পথে উঠবে সেই পথেই কিন্তু নামবে। তো আমি একটু ওঠা এবং নামা দুইটা আলাদাভাবে বোঝানোর জন্য এভাবে আঁকছি। তো এইটুকু ভুল ক্ষমাযোগ্য আর কি। আমরা এখন বের করতে চাই এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার কত সময় লাগলো। তাহলে এখান থেকে এখানে পৌঁছাইতে সময়টা আমরা বের করতে চাই। তাহলে এখান থেকে নিক্ষেপ করার পরে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইতে, এই পয়েন্টে পৌঁছাইতে সময় লাগলো ধরো টি। তো এই টি সময়টা আমরা হিসাব নিকাশ করতে চাই, খুবই সহজ। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, এটা আমরা হিসাব করতে চাই। ভাই সর্বোচ্চ উচ্চতায় বেগ কত, শেষ বেগ কত? 0। তাহলে বেগ ভি এর সূত্রটা লিখিত। বেগ ভি ইকুয়াল টু সূত্র কি ছিল? ইউ জি টি। ঠিক আছে, এভাবে আমরা লিখবো আগে। জি অলওয়েজ নিচের দিকে, সো জি এর আগে মাইনাস। আমি নিক্ষেপ করছি উপরের দিকে, খাড়া উপরের দিকে, ইউ উপরের দিকে, সো ইউ এর আগে প্লাস। এইবার সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, তাহলে সর্বোচ্চ উচ্চতায় যখন উঠলো, দেখো উপরে উঠতে 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 এই যে এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, বেগ কমতে 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 এখানে 0। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ হচ্ছে 0, বসাই তো 0। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ 0, ইউ মাইনাস জিটি। আমরা টিটা বের করতে চাই, তাহলে অতএব টি ইকুয়াল টু হবে ইউ ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। ভাই সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় যা, নামার সময়ও তো তাই হবে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় এটা লাগছে, তাহলে নামতেও তো সেম সময় লাগবে, কি তাই না? তাহলে এখান থেকে এখানে বেগ কত? 0। এখান থেকে যখন এখানে এসে পৌঁছাবে আবার সে কিন্তু আদি বেগ প্রাপ্ত হবে। এই যে বেগে নিক্ষেপ করা হয়েছে ওই বেগটাই কিন্তু প্রাপ্ত হবে, ওই বেগটাই সে কিন্তু প্রাপ্ত হবে, কি তাই তো? তাহলে আচ্ছা বলো তো কেন ওই বেগ প্রাপ্ত হবে? একটু মানে আমাকে ম্যাথমেটিক্যালি বুঝাই দাও তো, কেন আমি যে বেগে নিক্ষেপ করলাম সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পর আবার যখন ফিরে ওই পয়েন্টে আসবে তখন একই বেগ প্রাপ্ত হবে কেন? শক্তির সংরক্ষণশীলতা দিয়ে ব্যাপারটা ম্যাথমেটিক্যালি বোঝা যায়। তুমি এখান থেকে নিক্ষেপ করতেছো না, তাহলে এখানে তার গতিশক্তি কত? হাফ এম ইউ স্কোয়ার। আর এই তলের সাপেক্ষে যদি তুমি চিন্তা করো তাহলে বিভব শক্তি কত? বিভব শক্তি 0।
আবার যখন এই পয়েন্টে ফিরে আসলো তখন বিভব শক্তি কত? 0। তাহলে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। শক্তির সংরক্ষণশীলতা, এই পয়েন্টের শক্তি এই পয়েন্টের শক্তি পরস্পর সমান। এইবার হাফ এম কাটাকাটি, তাহলে কি দাঁড়াইলো? ইউ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার, দ্যাট মিনস ইউ ইকুয়াল টু ভি। তাহলে যে বেগে নিক্ষেপ করা হবে আবার ওই পয়েন্টে ফিরে আসার পরে সেই বেগই কিন্তু প্রাপ্ত হবে। তাহলে নিক্ষেপ বেগ আর ওই পয়েন্টে ফিরে আসার পরে যে প্রাপ্ত বেগ, সেই দুইটা বেগ কিন্তু পরস্পর সমান। দেখো ইউ আর ভি পরস্পর সমান। তো নিক্ষেপ করার সময়ও যে বেগ, ওই পয়েন্টে ফিরে আসলেও একই বেগ। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতেও যে সময়, নামতেও কিন্তু সেই একই সময় লাগবে। তুমি যদি ম্যাথমেটিক্যাল হিসাব করতে চাও ওকে, সমস্যা নাই। এই পয়েন্টে যখন পৌঁছাইলো তখন বেগ কত হইল? এই বেগটা কত হইল? ইউ। তাহলে এবার দেখো ভি ইকুয়াল টু, নামতে সময়টা কাউন্ট করব, ভি ইকুয়াল টু ইউ জি টি। ভালো করে বুঝবা, এইখান থেকে নামতেছে, এখান থেকে এখানে আসবে। তাহলে এটা আমার আদি বেগ, এইটা আমার শেষ বেগ, এইটা আমার আদি বেগ, এইটা আমার শেষ বেগ। তাহলে দেখো আদি বেগ এই পয়েন্টটা আদি বেগ। তাহলে এই ইউটাই হচ্ছে 0, জি অলওয়েজ নিচের দিকে মাইনাস। এবার ইউ কোন দিকে? নিচের দিকে বলো বা উপরের দিকে বলো, মানে এই পয়েন্টের আদি বেগ, সেটা নিচে বলো বা উপরে বলো, ওটা তো 0ই। তাহলে ইউ এর আগে কি আর চিহ্ন দিবা? তাহলে এটা 0, এই পয়েন্টে আদি বেগ 0 মাইনাস জি টি। শেষ বেগ কত বলো তো? শেষ বেগ কত? এই পয়েন্টে যখন পৌঁছাইলো তখন তো শেষ বেগ কত? ইউ। তাহলে শেষ বেগ ভি এর জায়গায় ইউ। তাহলে অতএব টি ইকুয়াল টু কি হচ্ছে? টি ইকুয়াল টু হচ্ছে ইউ ডিভাইডেড বাই জি। তাহলে এটা হচ্ছে নামতে সময়। তাহলে উঠতেও যে সময়, নামতেও সেই একই সময়। বুঝা গেছে? তাহলে আমি যদি এখন বলি উড্ডয়নকাল কত? তাহলে উড্ডয়নকাল হচ্ছে বড় হাতের টি, উঠতে সময় প্লাস নামতে সময়। তাহলে উঠতে সময় ইউ বাই জি, নামতেও সময় ইউ বাই জি। তাহলে অতএব উড্ডয়নকাল টি ইকুয়াল টু 2u ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে আমাদের উড্ডয়নকাল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উড্ডয়নকাল। এই উড্ডয়নকালের হিসাবটা আমি কিন্তু চাইলে আরেকভাবে করতে পারি। দেখো তো, আরেকটা ভাবে উড্ডয়নকালের হিসাবটা করতে পারি। একটা বস্তুকে খাড়া উপরের দিকে, ভূমি থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম, এখান থেকে ইউ বেগে নিক্ষেপ করলাম, বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইলো, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় আবার ওই পয়েন্টে ফেরত আসলো। বলতো এই পয়েন্টে যদি ফেরত আসে, এই পয়েন্টে যদি ফেরত আসে, তাহলে এইচের মানটা কত হলো? এই পয়েন্টে ফিরে আসলে এইচের মানটা কত হলো? 0 হলো। তাহলে এইচের সূত্র আমরা কি জানতাম? এইচের সূত্র হচ্ছে ইউটি হাফ জি টি স্কোয়ার। তাহলে এখান থেকে নিক্ষেপ করছি, কত সময় পরে আবার ওইখানে এসে পড়বে, সেই সময়টাই তো উড্ডয়নকাল। তাহলে সেই সময়টা টি আমরা বের করতে চাই, সেটা উড্ডয়নকাল বলে এই টিটাকে বড় হাতের টি দিয়ে লিখলাম। তাহলে উড্ডয়নকালের এই সময়ে এইচ এর মান কত? উড্ডয়নকালের এই সময়ে এইচ এর মান কত? এখান থেকে নিক্ষেপ করছি, আবার এইখানে এসে পড়ছে, উড্ডয়নকালের সময় এই সময় আবার এখানে এসে পড়ছে। তাহলে এই সময় পর এইচ এর মান 0। তাহলে দেখো এবার নিক্ষেপ করছি উপরের দিকে, ইউ এর আগে প্লাস, জি এর আগে অলওয়েজ মাইনাস, আর এইচ এর মান হবে 0। তাহলে এইচ যখন 0 হবে তখন এই টিটা যেমন তেমন টি না, এই টিটা হচ্ছে উড্ডয়নকাল টি, বড় হাতের টি। তাহলে আমরা এই ছোট হাতের টি এর জায়গায় বড় হাতের টি বসালাম, মাইনাস হাফ জি বড় হাতের টি স্কোয়ার। ভাই এইখান থেকে একটু টি কমন নাও তো, টি কমন নাও। তাহলে টি কমন নিলে ইউ মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাহলে আর একটা টি, এটা সমান সমান 0। তাহলে অতএব হয় টি সমান সমান 0, নতুবা ইউ মাইনাস হাফ জি টি ইকুয়াল 0। সো এখান থেকে এটাকে ওই পাশে নিয়ে যাও। তাহলে অতএব টি ইকুয়াল টু দেখো 2u ডিভাইডেড বাই জি। এইটা হচ্ছে উড্ডয়নকাল। আচ্ছা T0 এটা কি মিন করে বলো তো? দেখো উড্ডয়নকাল চলে আসছে। T0 এটা কি মিন করে বলো তো? তুমি চাইছো কোন সময়, তুমি প্রশ্নটা জিজ্ঞেস করছো এরকম, কোন সময়ে এই 0? যখন আমি নিক্ষেপই করি নাই তখনও তো এই 0, এখান থেকে নিক্ষেপ করিই নাই, কেবল নিক্ষেপ করব। তাহলে ওই সময়ে নিক্ষেপ করি নাই, তাহলে T0 আদিতে তখনও তো এই 0। আবার উড্ডয়নকাল সময় পরে ঘুরে এসে পড়লো, উড্ডয়নকাল সময় পরে তখনও আবার এইচ কত? এইচ হচ্ছে 0। তা আমার প্রশ্নটা ছিল এইচ কখন 0? তো এইচ টি ইকুয়াল টু 0-তে 0, এইচ টি ইকুয়াল টু 2u বাই জি, এই সময় পরে 0। তো উড্ডয়নকাল তো আমরা এটাকে বলবো না, এটা তো নিক্ষেপ করিই নেই। তাহলে উড্ডয়নকাল হচ্ছে যতক্ষণ পর বস্তু আবার নিক্ষেপ বিন্দুতে এসে পৌঁছাবে। খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বস্তু যতক্ষণ পর আবার নিক্ষেপ বিন্দুতে এসে পড়বে, সেটাই হচ্ছে উড্ডয়নকাল। কি ক্লিয়ার? বোঝা গেছে? ভাইয়া ভিডিও আর অডিও মিল নাই,
ভিডিও আর অডিও মিল নাই, হাই হাই, এখন কি হবে? ভিডিও আর অডিও যদি মিল না থাকে এখন কি হবে বলো তো? ভিডিও আর অডিও মিল না থাকলে এখন কি হবে বলো তো, বলো। এইবার আসো সর্বোচ্চ উচ্চতা বের করব। সর্বোচ্চ উচ্চতা হিসাব। একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম ইউ আদিবেগ দিয়ে এই পয়েন্ট থেকে। তাহলে বস্তুটা এই যে উপরে উঠবে, তার বেগ কমবে, কমতে কমতে একসময় বেগ হবে 0। এই যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালো, এর উপরে আর যাবে না। তাহলে তারপরে কি হবে? তারপরে নামবে, তারপরে নেমে আবার ভূমিতে গিয়ে পড়বে। তাহলে এটাই তো সর্বোচ্চ উচ্চতা, এটাই তো আমরা বের করতে চাই। তাহলে এই এইচটাকে আমরা এইচ ম্যাক্স বলতে পারি, ঠিক আছে? এইচ ম্যাক্স বা কোনো কোনো বইতে বড় হাতের এইচ দিয়েও লিখছে, যার যেটা খুশি লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এইচ ম্যাক্সের সূত্রটা আমরা চাই। তাহলে দেখি সূত্রটা। এই পয়েন্টে শেষ বেগ 0, আদি বেগ ইউ। বলো এখান থেকে যে এখানে পৌঁছাইছে, ত্বরণ হয়েছে না মন্দন? বেগ কমছে না বাড়ছে? দেখো আদি বেগ বেশি ছিল, বেগ কমে 0 হয়েছে, তাহলে মন্দন হয়েছে, কিন্তু মন্দন। আমরা এবার এই সূত্রটা খাটাবো, ভালো করে শোনো এবার। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার 2gh। এবার কথা হচ্ছে ভাই প্লাস দিব না কি মাইনাস দিব? আমি একটা কথা কি বলছিলাম, জি এর আগে অলওয়েজ মাইনাস, জি এর আগে অলওয়েজ মাইনাস। এবার একটু থামো থামো, এই সূত্রে জি এর আগে অলওয়েজ মাইনাস এটা না। আমি তোমাকে সূত্র শিখেছিলাম কিন্তু এই দুইটা, ভি ইকুয়াল টু ইউজিটি আর এইচ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার, এই দুইটা সূত্র শিখেছিলাম। এখানে তুমি দিকটিক ঠিকঠাকভাবে বসাবা। আমার সাজেশন, এই সূত্রে ত্বরণ বুঝে প্লাস বসানো, মন্দন বুঝে মাইনাস বসানো। ত্বরণ বুঝে প্লাস বসানো, মন্দন বুঝে মাইনাস বসানো। আদিবেগ ইউ বেশি ছিল, আস্তে 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 বেগ কমতে কমতে 0 হয়ে গেছে, তার মানে মন্দন হয়েছে, তাহলে এখানে হবে মাইনাস। তাহলে মন্দন হয়েছে, তাহলে কি হবে? এখানে হবে মাইনাস। কি কথা বুঝছো? ক্লিয়ার? মন্দন হয়েছে, সো এখানে মাইনাস। হ্রাস পাচ্ছে, গতি হ্রাস পাচ্ছে, বেগ কমতেছে, সো এখানে মাইনাস। আর উপর থেকে যদি নিচে ফেলা হইতো, নিচের দিকে ফেলা হইতো, তাহলে বেগ বাড়তো। তখন আমি সূত্রটা লিখলাম ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এইবার তুমি যদি মনে করো না ভাই আপনার কথা অনুযায়ী আমি দিক বুঝেই বসাবো, তাহলে কাহিনী আছে, শোনো। তুমি এখানে জি এর দিক বসাবা, এইচ এর দিকও কিন্তু বসাইতে হবে। ভালো করে শোনো, শুধু জি এর দিক বসাইলে হবে না, এইচ এর দিকটাও বসাইতে হবে। তাহলে জি এর দিক, জি অলওয়েজ কোন দিকে? জি অলওয়েজ কোন দিকে? নিচের দিকে। ওকে, তাহলে জি এর আগে মাইনাস বসাইলাম, জি এর আগে মাইনাস বসাইলাম। এবার এইচ এখান থেকে এখানে গেছে, তাহলে এইচ সর্বোচ্চ উচ্চতা, এইচ কোন দিকে? উপরের দিকে, তাহলে এইচ এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। বুঝলা? প্লাসে মাইনাসে মাইনাস, এই হচ্ছে কাহিনী। কি ক্লিয়ার? তাহলে এই জিনিসটা মাথায় রাখবা। তুমি যদি এখানে ডিরেকশন বসাইতে চাও, জি এরও ডিরেকশন বসাবা, এইচ এরও ডিরেকশন বসাবা। আর যদি মনে করো না ভাই ডিরেকশনে ঝামেলায় যাবো না, তাহলে ত্বরণ বুঝলে প্লাস বসাবা, মন্দন বুঝলে মাইনাস বসাবা। শুধু জি এর ডিরেকশন বসাইলে কিন্তু মাঝে মাঝে ভুল হয়ে যাবে। জি যদি বসাও, জি এর ডিরেকশন যদি বসাও, তো এইচ এর ডিরেকশনও বসাইতে হবে। শুধু জি এর ডিরেকশন বসানো যাবে না। আর যদি মনে করো ভাই কারো ডিরেকশন বসাবা না, তাহলে ত্বরণ বুঝলে প্লাস, মন্দন বুঝলে মাইনাস। ওকে, তাহলে দেখো এখন আমরা যদি এই ক্ষেত্রে হিসাব করি, তাহলে জি অলওয়েজ নিচের দিকে, এইচ উপরের দিকে, তাহলে একটা প্লাস একটা মাইনাস মাইনাস। আর যদি বুঝি যে আদি বেগ ছিল, কমে এখন 0, বেগ হ্রাস পাইছে, মন্দন হয়েছে, সো মাইনাস, যার যেটা ভালো লাগে। এবার আসো মানগুলো বসাই, বসাই। তাহলে ভি এর মান 0, ইউ স্কোয়ার, তাহলে যখন ভি 0 তখন এইচ কিন্তু এইচ ম্যাক্স, তাহলে 2g এইচ এর জায়গায় এইচ ম্যাক্স, তাহলে 2g এইচ ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার। তাহলে অতএব এইচ ম্যাক্স কত? তাহলে এইচ ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। এটাই হচ্ছে আমাদের সূত্র। ওকে, এটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতার সূত্র। বলো বুঝলা কিনা? হ্যাঁ, তাহলে এবার আসো কিছু প্রবলেম সলভ করব। 1 নম্বর,
বলা হচ্ছে একটি বস্তুকে 98 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। একটি বস্তুকে 98 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো। খাড়া উপরে নিক্ষেপ করা হলো। খাড়া উপরে নিক্ষেপ করা হলো। দেখাও যে 3 সেকেন্ড ও 17 সেকেন্ড পর বেগ একই কিন্তু বিপরীতমুখী। কিন্তু বিপরীতমুখী। ওকে, একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে ইউ আদি বেগ 98 মিটার পার সেকেন্ড বেগে। বস্তু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, তারপরে কিন্তু আবার নিচের দিকে নামবে। আমাদের বলছে বেগ বের করো, 3 সেকেন্ড পর বেগ আর 17 সেকেন্ড পর বেগ বের করো। আচ্ছা, 3 সেকেন্ড পর বেগ আর 17 সেকেন্ড পর বেগ, এই যে আমাদের বেগটা বের করতে বলছে, এই বেগটা কোন দিকে হবে, উপরের দিকে নাকি নিচের দিকে? ভাই উপরের দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে। কে বলবে? সময় বলবে। আমি সূত্রে মান বসানোর পরে বেগের মানটা কি আসবে, সময়ের মান বসানোর পরে, সময়টা বসানোর পরে বেগের মানটা কি আসবে, এটা দেখলে আমরা বুঝে যাব। তাহলে আসো, বেগ বের করতে বসছে, তাহলে বেগ ভি, ভি ইকুয়াল টু ইউ জি টি। জি এর আগে মাইনাস, উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, ইউ এর আগে প্লাস। ভি এর আগে কি দিব? কিছু দিব না, কিছু দিব না। ভি তো আমরা বের করতে চাই, ঠিক আছে, ভি আমরা বের করতে চাই। তাহলে 3 সেকেন্ড পর বেগ বের করতে চাই, তাহলে প্লাস 98 মাইনাস জি 9.8 ইন্টু 3। কেউ একজন একটু আমাকে হিসাব করে মানটা বলো, কেউ একজন হিসাব করে একটু মানটা বলো। দেখো 68.6 প্লাস 68.6 এত মিটার পার সেকেন্ড আসছে কিনা? হ্যাঁ, প্লাস আসছে। প্লাস আসছে মানে কি? বেগের মান 68.6 মিটার পার সেকেন্ড, এটা বেগের মান। এবার সামনে কি আছে? প্লাস। তাহলে প্লাস মানে কোন দিকে? উপরের দিকে, ঊর্ধ্বমুখী। প্লাস মানে ঊর্ধ্বমুখী। তাহলে বেগের মান হচ্ছে 68.6 মিটার পার সেকেন্ড, সামনে প্লাস, এটা দিয়ে আমাকে বোঝাচ্ছে যে বেগটা হচ্ছে ঊর্ধ্বমুখী বেগ। ওকে, এইবার আসো 17 সেকেন্ড পরের হিসাবটা করব। তাহলে 17 সেকেন্ড পর বেগ ভি, ইউ জি টি, জি এর আগে অলওয়েজ মাইনাস, ছোড়া হয়েছে কোন দিকে? উপরের দিকে, তাহলে ইউ এর আগে প্লাস, তাহলে প্লাস 98 মাইনাস 9.8 ইন্টু 17। তাহলে এবার তুমি মান বসাও, দেখো মাইনাস 68.6 মিটার পার সেকেন্ড পাওয়া। তাহলে বেগের মান 68.6 মিটার পার সেকেন্ড, সামনে কি? মাইনাস, মানে কি? নিম্নমুখী, মানে হচ্ছে নিম্নমুখী। তাহলে 3 সেকেন্ড এবং 17 সেকেন্ড পর বস্তুর বেগের মান একই, একবার হচ্ছে উঠতেছে আর একবার হচ্ছে নামতেছে। এই হচ্ছে কাহিনী, একটা উঠতেছে আর একটা নামতেছে। ওকে, সহজ জিনিস। এবার 2 নম্বর। 2 নম্বর বলা হচ্ছে একটি বস্তুকে দুটি ভারী বস্তুকে একই সাথে ফেলা হলো। একই সাথে ফেলা হলো। প্রথমটি 200 মিটার উপর হতে এবং দ্বিতীয়টি 123 মিটার উপর হতে একই সাথে ফেলে দেওয়া হয়েছে। দুইটা বস্তুকে একই সাথে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু একটাকে ভবনের 200 মিটার উপর থেকে ফেলা হয়েছে, আর একটাকে ভবনের 123 মিটার উপর থেকে ফেলা হয়েছে একই সাথে। বলো কোনটা আগে মাটিতে পৌঁছাবে, কোনটা আগে ভূমিতে পৌঁছাবে? কমন সেন্স খাটো, কোনটা আগে ভূমিতে পৌঁছাবে? জাস্ট ফেলে দেওয়া হয়েছে, তার মানে দুটোরই আদিবেগ শূন্য, জাস্ট ফেলে দেওয়া হয়েছে। তাহলে অবশ্যই 2 নম্বরটা 123 মিটার উপর থেকে যেটা ফেলা হয়েছে সেটা আগে পৌঁছাবে, কারণ ওইটা কম উচ্চতা থেকে ফেলা হয়েছে। তো আমাদের প্রশ্ন করছে দ্বিতীয়টি যখন ভূমিতে পৌঁছে, দ্বিতীয়টি যখন ভূমিতে পৌঁছে তখন প্রথমটি ভূমি থেকে কত উচ্চতায় থাকবে?
ভূমি থেকে কত উচ্চতায় থাকবে? এটা হচ্ছে কোশ্চেন। খুবই সুন্দর একটা কোশ্চেন, কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন। আর ভাই এমসিকিউ টাইপ কোশ্চেন? ইয়েস, এমসিকিউ টাইপ কোশ্চেন, মুখে মুখে উত্তর দেওয়া যায়। আসো প্রথমে মুখে মুখে উত্তর দিব। দুইটা বস্তুকে ফেলে দেওয়া হয়েছে, একটাকে 200 মিটার উপর থেকে, একটাকে 123 মিটার উপর থেকে। তো দুইটা বস্তুকে একই সাথে ফেলা হয়েছে। 123 মিটারটা যখন ভূমিতে পড়বে তখন 200 মিটার এটা কি এখানে বসে আছে? ওইটাও তো যাবে, ওইটাও তো জি ত্বরণে যাবে। তাহলে এই বস্তুটাও যাচ্ছে জি ত্বরণে, এই বস্তুটাও যাচ্ছে জি ত্বরণে, একই ত্বরণে যাচ্ছে। তাহলে দুইটা যদি একই ত্বরণে যায়, দুইটা বস্তু যদি একই ত্বরণে যায়, তাহলে এদের মধ্যকার দূরত্ব তো একই রাখবে, মধ্যকার দূরত্ব তো একই রাখবে। যখন প্রথমটা মাটিতে পড়ে গেল তখন দ্বিতীয়টা যখন মাটিতে পড়ে গেল তখন প্রথমটা ভূমি থেকে আরো উচ্চতায় আছে। কত উচ্চতায় আছে? কত উচ্চতায় ভাই? 200 থেকে 123 বাদ দিয়ে দাও, এই উচ্চতায় আছে। বোঝো নাই? এই কলম পড়ে গেল। দেখো ম্যাথ করব না, এটা 200 মিটার উপর থেকে আর এটা 123 মিটার উপর থেকে। তাহলে এই দুইটা বস্তুর মধ্যে দূরত্ব ব্যবধান ছিল এইটা। এখন এটাও নিচে নামতেছে, এটাও নিচে নামতেছে, এইভাবে দুটোই নিচে নামতেছে। দেখো এই যে দুইটা আঙুলের দিকে খেয়াল করো, এইভাবে দুইটাই নিচের দিকে নামতেছে। তাহলে এই যে দ্বিতীয়টা যখন মাটিতে পড়ে গেল তখন তখন প্রথমটা সেটা ভূমি থেকে এত উচ্চতায় আছে। তো কত উচ্চতায়? একেবারে প্রথমে যে উচ্চতায় ছিল সেই উচ্চতায়, স্বাভাবিক, এটা কমন সেন্স, তাই না? কথা কি বুঝতে পারছো? কারণ দুইটাই তো একই ত্বরণে পড়তেছে এবং দুইটার আদিবেগও তো সেম, দুইটার আদিবেগও সেম, কারণ দুইটাকে জাস্ট ফেলে দেওয়া হয়েছে, আদিবেগ 0 এবং দুইটার ত্বরণ হচ্ছে জি। একজন বলছে 77.5, 77.5 না, এখানে 123 দেওয়া আছে, তাহলে 77 হবে। তাহলে আসো এবার আমরা হিসাব করি, দেখি কেমনে হইল। এটা হচ্ছে 200 মিটার আর এইটা হচ্ছে 123 মিটার। তাহলে এখান থেকে প্রথম বস্তুটাকে ফেলা হয়েছে, এখান থেকে দ্বিতীয় বস্তুটাকে ফেলা হয়েছে, আদিবেগ u0 দিয়ে ফেলা হয়েছে, u0 দিয়ে ফেলা হয়েছে। তাহলে এবার আসো দেখো, আগে তো যেহেতু দ্বিতীয় বস্তুটা সেটা যদি ভূমিতে পড়ে, তাহলে এইটা ভূমিতে পড়বে এতটুকু দূরত্ব অতিক্রম করে, এতটুকু দূরত্ব এইচ অতিক্রম করে ভূমিতে পৌঁছাবে। আর এইচ দূরত্ব অতিক্রম করতে ধরো এর লাগে টি সময়। তাহলে আগে আমরা দ্বিতীয় বস্তুটা, এটা দ্বিতীয়, এই দ্বিতীয় বস্তুটা ভূমিতে পড়ার সময়টা বের করি। সেই সময়ে দেখব, সেই সময়ে এ তো এখনো শূন্যে আছে, তাহলে সেই সময়ে এ কতটুকু নিচে নামছে সেটা দেখব। এ যতটুকু নিচে নামছে সেটা বের করব, তারপরে টোটাল হাইট 200 থেকে ওইটুকু বাদ দিয়ে দিব। ওকে, ক্লিয়ার? তাহলে আসো হিসাব করি, দেখি হিসাব করি। তাহলে দ্বিতীয়টি ভূমিতে পৌঁছানোর সময়, দ্বিতীয়টি ভূমিতে পৌঁছানোর সময় টি, এইচ ইকুয়াল টু ইউটি হাফ জি টি স্কোয়ার। জি এর আগে অলওয়েজ মাইনাস, ইউ তো জিরোই, ইউ আর কি, ইউ তো জিরোই। এইচ এর আগে নিচের দিকে আসছে, এইচ এর আগে মাইনাস। তাহলে এখান থেকে এখানে পৌঁছালে এইচ হচ্ছে মাইনাস কত, 123 মিটার। তাহলে মাইনাস 123 মাইনাস হাফ জি মানে 4.9 টি স্কোয়ার। কেউ আমাকে একটু টি এর মানটা বের করে দাও, এখান থেকে কেউ আমাকে একটু টি এর মানটা বের করে দাও। 123কে 4.9 দিয়ে ভাগ দিয়ে রুট করো, কেউ আমাকে একটু টি এর মানটা বের করে দাও। আজকে আমার ক্যালকুলেটর নাই বলে তোমাদের উপরে ভরসা করতে হইতেছে, একদিন আমি ক্যালকুলেটর কিনে নিয়ে আসবো, সেদিন তোমাদের দেখাই দিব যে তোমাদের উপরে ভরসা আমার করতে হবে না। 5.01 এত সেকেন্ড, ওকে, 5.01 সেকেন্ড। তাহলে দ্বিতীয় বস্তুটা ভূমিতে পৌঁছাইতে এই সময় লাগে। তো প্রথম যেটা, সে কি বসে আছে? দুইটা বস্তুকে তো একই সাথে ফেলা হয়েছে, তাহলে প্রথম যে বস্তুটা সেও তো 5.01 সেকেন্ড নিচে নামছে, 200 মিটার উপর থেকে নিচে নামছে। তাহলে সে কতটুকু নিচে নামছে আসো হিসাব করি। এই বস্তুটা কতটুকু নিচে নামছে? ধরলাম এক্স পরিমাণ নিচে নামছে, ওই সময়ে ধরলাম এটা এক্স পরিমাণ নিচের দিকে নামছে, এক্স পরিমাণ। তাহলে সেই এক্সটা বের করব। তাহলে এটা প্রথম বস্তুর জন্য উলম্ব অতিক্রান্ত উচ্চতা নিচের দিকে কতটুকু উলম্বভাবে নামছে সেটা এক্স, এক্স ইকুয়াল টু ইউটি হাফ জি টি স্কোয়ার। জি এর আগে অলওয়েজ মাইনাস, ইউটি ইউ তো জিরোই, তাহলে মাইনাস হাফ জি 9.8 টি স্কোয়ার 5.01 স্কোয়ার। এটার মান কত আসবে? এটার মান আসবে 123 মিটার। ঠিক আছে, সামনে একটা মাইনাস থাকবে, অফকোর্স সামনে একটা মাইনাস থাকবে। মাইনাস কি বুঝাচ্ছে? মাইনাস বুঝাচ্ছে নিচের দিকে, এই ছাড়া আর কিছুই বুঝাচ্ছে না। এই মাইনাসটা বুঝাচ্ছে নিচের দিকে, এটা ছাড়া আর কিছু বুঝাচ্ছে না।
তাহলে এতটুকু নিচের দিকে নামবে, তাহলে 200 মিটার উপর থেকে 123 মিটার নিচে নামলো। দেখো ভাই একটু কমন সেন্স খাটাও, এই বস্তুটা ভূমিতে পড়তে সময় লাগছে টি, তাহলে টি সময়ে আদিবেগ 0 নিয়ে সে যদি 123 মিটার নিচের দিকে পড়ে ভূমিতে পতিত হয়, ভূমি টাচ করে, তাহলে ওই একই সময়ে আদিবেগ 0 নিয়ে এই বস্তু তো একই পরিমাণ নিচে নামবে, ওই বস্তু তো এক্স পরিমাণ অর্থাৎ 123 মিটার নিচে নামবে। এটা তো কমন সেন্স, এটা কি ম্যাথ করা লাগে নাকি? কি বোঝা গেছে এইটুকু? তাহলে এখন আমি যদি বলি প্রথম বস্তুটার ভূমি থেকে উচ্চতা কত, প্রথম বস্তুর ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা, তাহলে প্রথম বস্তুর ভূমি থেকে উচ্চতাটা হবে হচ্ছে 200 থেকে 123 বাদ, তাহলে কত 77 মিটার। এই आंसर শেষ। ঠিক আছে, বুঝতে পেরেছো? সহজ জিনিস, এমসিকিউতে এটা আসবে। তাহলে এমসিকিউতে আসলে এই যে 200 মিটার দেওয়া আছে, 200 মিটার 123 মিটার শর্টকাট, শর্টকাট শর্টকাট হচ্ছে 200 বিয়োগ 123 শেষ 77 মিটার। দ্বিতীয় বস্তু ভূমিতে পৌঁছায় যে সময়ে, সেই সময় তো প্রথম বস্তুটাও 123 মিটারই নিচে নামবে, তাহলে আলটিমেটলি প্রথম বস্তুর ভূমি থেকে উচ্চতা হবে 200 থেকে 123 বাদ। ওকে, এবার আসো 3 নম্বর। একটি বস্তুকে কোনো ভবনের কোনো 100 মিটার ভবনের উপর থেকে ফেলা হলো, 100 মিটার ভবনের উপর থেকে ফেলা হলো, উপর থেকে ফেলা হলো, একই সাথে অপর একটি বস্তুকে 120 মিটার উপর হতে নিচে নিক্ষেপ করা হলো, নিচে নিক্ষেপ করা হলো। বস্তুদ্বয় একই সাথে ভূমিতে পড়লে, একই সাথে ভূমিতে পতিত হলে, ভূমিতে পড়লে দ্বিতীয় বস্তুর নিক্ষেপ বেগ, দ্বিতীয় বস্তুর নিক্ষেপ বেগ কত? ম্যাথটা আগে পড়ে আত্মস্থ করো, আগে জিনিসটা বোঝো। একজন ব্যক্তি 100 মিটার উপর থেকে একটা বস্তুকে ফেলে দিছে, 100 মিটার ভবনের উপর থেকে একটা বস্তুকে ফেলে দিছে, বস্তুটা নিচে পড়বে। এবার একই সাথে আরেকজন বস্তু 120 মিটার আর একটু বেশি উচ্চতা, সেইখান থেকে একটা বস্তুকে যদি ফেলে দেয়, জাস্ট ফেলে দেয়, আদিবেগ 0 নিয়ে ফেলে দেয়, তাহলে কোনো দিন দুটো বস্তু একই সাথে ভূমিতে পৌঁছাবে? ইয়েস অর নো বলো। অবশ্যই না। তাহলে আমি 120 মিটার উপর থেকে যেটাকে ফেলতেছি সেটা একটু দেরিতে পৌঁছাবে। এখন আমি চাই না দুটো যেন একই সাথে ভূমিতে গিয়ে পড়ে, তাহলে আমি কি করব? আমি চাই যেন দুইটা বস্তু একই সাথে ভূমিতে গিয়ে পড়ে, তাহলে আমি কি করব? 120 মিটার উপর থেকে যেটাকে ফেলবো সেটাকে আমি জাস্ট ফেলবো না, ধরে এভাবে নিক্ষেপ করব। ঠিক আছে, তাহলে বেগ দিয়ে নিক্ষেপ করব, তাহলে একটা আদি বেগ দিয়ে নিক্ষেপ করতে হবে। কাকে? ওই 120 মিটার উপর থেকে যে বস্তুটাকে ফেললাম তাকে। এটা বুঝলেই ম্যাথ শেষ। এটা যদি বোঝা যায় তাহলে ম্যাথ শেষ। ভাইয়া যদি বল প্রয়োগ করা হয়, বল কেমনে প্রয়োগ করবা? বল প্রয়োগ করতে হলে বস্তুকে ধরে রাখা লাগবে, সহজ কথা। এইভাবে ছুড়ে দেওয়া হলে এটা বেগ দিয়ে নিক্ষেপ করা হয়েছে, বল তুমি প্রয়োগ করো নাই, এখানে তুমি কোনো বল প্রয়োগ করো নাই। বল প্রয়োগ করতে হয়, ধরো আমি টেনে নিয়ে যাচ্ছি, বল প্রয়োগ করা হয়। আমি ঠেলে নিয়ে যাচ্ছি, বল প্রয়োগ করা হয়। তুমি যদি এখন বস্তুটার সাথে 120 মিটার উপর থেকে তুমিও যদি লাফ দিয়ে পড়ো, তুমি যদি ঠেলতে ঠেলতে সুপারম্যানের মতো নিচের দিকে নামো, ঠিক আছে, বা স্পাইডারম্যানের মতো ধরো ঠেলে তুমি নিয়ে যাচ্ছ, উড়ে নিয়ে যাচ্ছ, তাহলে ভিন্ন কথা, তাহলে তুমি বল দিছো। ঠিক আছে, এভাবে ছুড়ে দেওয়া হলে বল দিলাম না, বল প্রয়োগ করি নেই, এভাবে ছুড়ে দিলে আদি বেগ দিয়ে নিক্ষেপ করলাম। ওকে, ঠিক আছে।
এবার আসো, তাহলে যেটাকে 100 মিটার উপর থেকে ফেলছি, এই যে এইটুকু হচ্ছে 100 মিটার, 100 মিটার উপর থেকে যেটাকে ফেলছি, আগে দেখি তো সেইটা ভূমিতে পড়তে কত সময় লাগে। আদিবেগ জিরো, আদিবেগ জিরো, দেখি এটা ভূমিতে পৌঁছাইতে, ভূমিতে যদি পৌঁছাই কত সময় লাগে, তাহলে ধরলাম সময় লাগে টি। তাহলে এই ইজ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার, জি এর আগে মাইনাস, ইউ তো জিরোই, এইচ এর আগে মাইনাস, তাহলে -100 -4.9 টি স্কোয়ার। তাহলে অতএব কেউ একজন আমাকে টি এর মানটা বলো, টি এর মানটা বলো। কই কই হারাই গেলে কেন, হারাই যাও কেন তোমরা? হ্যাঁ বলো, টি এর মান বলো। দেখছো তোমাদের জন্য থেমে থাকতে হচ্ছে। হ্যাঁ 4.52, 4.52 এত সেকেন্ড, তাহলে এত সেকেন্ডে ভূমিতে গিয়ে পড়বে। ওকে, তাহলে এত সেকেন্ডে যদি বস্তুটা ভূমিতে গিয়ে পড়ে, আমি এখন চাই 200 মিটার উপর থেকে যেটারে ফেলছি ওইটারও এই সময়ের মধ্যে ভূমিতে পাঠাইতে চাই, কিন্তু আমি যদি আদিবেগ 0 দিয়ে নিক্ষেপ করি, মানে 0 দিয়ে ফেলে দিই, তাহলে তো ভূমিতে পৌঁছাবে না এই সময়ের মধ্যে। আমি চাই যেন এই সময়ের মধ্যে এটা এসে যেন ভূমিতে পৌঁছায়। কত মিটার উপর থেকে? 200 মিটার উপর থেকে, 200 না তো 120 মিটার উপর থেকে। তাহলে শুধু ছেড়ে দিলে হবে না, আদিবেগ 0 দিয়ে শুধু ফেলে দিব হবে না, ওরে ধরে ছুঁড়ে দিতে হবে। ছুঁড়ে দেওয়া বেগ আদিবেগ ইউ, এটাই আমাদের বের করতে বলছে, দ্বিতীয় বস্তুর নিক্ষেপ বেগ। তাহলে আসো, এইচ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার, জি এর আগে মাইনাস, ছুড়ে দিচ্ছি নিচের দিকে, এই যে আদিবেগ, এবার এর আগে মাইনাস, বস্তু যাবেও কোন দিকে? নিচের দিকে, তাহলে এইচ এর আগেও মাইনাস, তাহলে -120 মাইনাস ইউ, ইউ এর মান তো বের করতে চাই। ওকে, টি, টি এর মান এই সময়ের মধ্যে, তাহলে এই যে প্রথম যে বস্তুটা সেটা ভূমিতে পড়তে সময় লাগছে 4.52, বসাও এখানে 4.52 -4.9, 4.52 তার স্কোয়ার। তাহলে এখান থেকে তো সবই জানো, একমাত্র কার মান অজানা? আদিবেগ ইউ এর মান অজানা। তাহলে আদিবেগের মানটা আমাদের বের করে নিতে হবে। তাহলে এখান থেকে ইউ এর মানটা পাবো 4.4 এত মিটার পার সেকেন্ড। তাহলে এই বেগেই বস্তুটাকে নিক্ষেপ করতে হবে, দ্বিতীয় বস্তুটাকে নিক্ষেপ করতে হবে, তাহলেই তখন দুইটা বস্তুই একই সাথে গিয়ে মাটিতে পড়বে। ওকে, তাহলে গেল এটা, গুড। কত নম্বর করলাম এটা? 3। এবার আসো 4। বলা হচ্ছে একটি নির্দিষ্ট উচ্চতা হতে, একটি নির্দিষ্ট উচ্চতা হতে কোনো বস্তুকে ফেললে, কোনো বস্তুকে ফেললে ভূমিতে পড়তে, ভূমিতে পড়তে 5 সেকেন্ড সময় লাগে, 5 সেকেন্ড সময় লাগে। বস্তুটি ফেলার পর, বস্তুটি ফেলার 3 সেকেন্ড পর একে ধরে ফেলা হলো, ধরে ফেলা হলো। এরপর আবার ছেড়ে দিলে, আবার ছেড়ে দিলে কতক্ষণ পর ভূমিতে পড়বে? কতক্ষণ পর ভূমিতে পড়বে? মুখে মুখে অ্যান্সার দেওয়া যায়, মুখে মুখে অ্যান্সার দেওয়া যায়, মুখে মুখে অ্যান্সার, অ্যান্সার বলতে চাই, মানে বলো আমি শুনতে চাই, অ্যান্সার বলো আমি শুনতে চাই। একটা নির্দিষ্ট বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বস্তুকে ফেলে দেওয়া হলে ভূমিতে পড়তে 5 সেকেন্ড সময় লাগে। তো তুমি ফেলে দিছো, ফেলে দেওয়ার পরে 3 সেকেন্ড পরে বস্তুটা পড়তেছে, 3 সেকেন্ড পরে বস্তুটাকে ধরে ফেলছো, ক্যাচ ধরে ফেলছো, ধরো ক্যাচ ধরে আবার ছেড়ে দিছো, তাহলে ভূমিতে পড়তে এবার তাহলে কত সময় লাগবে? টোটাল সময় লাগে কয় সেকেন্ড? 5 সেকেন্ড। তো তার মধ্যে 3 সেকেন্ড পর ধরছো, বাকি থাকলো কয় সেকেন্ড? দেখো দেখো দেখো, বাকি থাকলো কয় সেকেন্ড? 2 সেকেন্ড। ইয়েস, অ্যান্সার হচ্ছে 2 সেকেন্ড। গুড, ভেরি গুড।
গুড, ভেরি গুড। অ্যান্সার হচ্ছে 2 সেকেন্ড। সুন্দর, খুবই সুন্দর। এইবার শোনো, অ্যান্সার 2 সেকেন্ড না, এত সহজ না। তুমি একটা বস্তুকে ফেলে দিলা, তাহলে ফেলে দেওয়ার পরে ভূমিতে পড়তে সময় লাগছে 5 সেকেন্ড। এবার দেখো 3 সেকেন্ডের মাথায় যখন 3 সেকেন্ড হয়েছে তখন কিন্তু তার একটা বেগ ছিল, ঠিক আছে? 3 সেকেন্ড যখন হয়েছে, পড়ার পরে 3 সেকেন্ড, তখন তার একটা বেগ ছিল। তাহলে তার কিন্তু বেগ 0 ছিল না, তার একটা 3 সেকেন্ড পরে তার একটা বেগ ছিল। প্রথমে যে বেগটা 0 ছিল, কিন্তু 3 সেকেন্ড পর তার একটা বেগ ছিল। এবার তুমি যখন কি করতেছো, ফেলে দিছো, ফেলে দেওয়ার পরে 3 সেকেন্ড পর বস্তুকে ধরে ফেলছো। তো ধরে যখন ফেললা, তখন তো তুমি এর বেগ শূন্য করে ফেললা। বেগ ধরে ফেললা, ধরে ফেললে একে থামাই দিলা, ঠিক আছে? একে থামাই দিলা, তাহলে থামাই দিলে বেগ শূন্য হয়ে গেল, তারপরে আবার ছেড়ে দিলা। তাহলে সেই মুহূর্তে ধরো একেবারে উপর থেকে পড়ার মানে কনস্ট্যান্ট যদি পড়তে পারে, বাধাহীনভাবে যদি পড়তো, তুমি যদি না ধরতা ওরে, তাহলে ওই পয়েন্টে তার একটা বেগ থাকতো, কিন্তু তুমি ধরে ওর বেগটাকে 0 করে দিচ্ছ। তাহলে ওর আবার ইনিশিয়াল 0 থেকে শুরু হচ্ছে, তাহলে আর একটু বেশি সময় লাগবে, 2 সেকেন্ড হবে না, ঠিক আছে? এত লিনিয়ার চিন্তা করা যাবে না। তাহলে আসো আমরা একটু হিসাব করি। একটা নির্দিষ্ট উচ্চতা ধরো এইচ, এই উচ্চতা থেকে যদি বস্তুকে ফেলা হয়, মানে আদিবেগ u0 দিয়ে ফেলা হয়, তাহলে ভূমিতে পড়তে সময় লাগে 5 সেকেন্ড। তাহলে দেখি তো এই উচ্চতাটা বের করে ফেলি তো, আসো। এইচ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার, জি এর আগে মাইনাস, ইউটি তো 0, আর এইচ এর আগেও মাইনাস হবে, বা এইচ আমি বের করতে চাই, ওকে ওকে ওকে, আমি এইচ বের করতে চাই। তাহলে মাইনাস হাফ জি মানে 4.9 টি স্কোয়ার 5 স্কোয়ার। বলো কেউ একজন বলো কত আসছে? এটা আসছে 122.5, 122.5, তাহলে মাইনাস 122.5 মিটার আসছে কিনা দেখো। 122.5 মিটার, সামনে মাইনাস মানে নিচের দিকে। তাহলে এই যে উচ্চতাটা এইচ এর মান, এটা হচ্ছে 122.5 মিটার, এটা হচ্ছে এইচ এর মান, মাইনাসটা বোঝাচ্ছে নিচের দিকে। ওকে, এইবার যখন আমি ফেলে দিছি, এখান থেকে u0 দিয়ে ফেলে দিছি, তাহলে u0 দিয়ে ফেললাম, 3 সেকেন্ডের মাথায় বস্তুটাকে ধরে ফেলছি, 3 সেকেন্ডের মাথায় বস্তুটাকে ধরা হয়েছে, 3 সেকেন্ডে থামাই দেওয়া হয়েছে। তাহলে 3 সেকেন্ডে কতটুকু গেছে দেখি তো, এক্স পরিমাণ গেছে ধরলাম। তাহলে 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এক্সটা বের করব। তাহলে এক্স ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার, টি এর আগে জি এর আগে মাইনাস, আর ইউ তো শূন্য, তাহলে মাইনাস 4.9 টি স্কোয়ার 3 স্কোয়ার। তাহলে এই যে এক্স এর মানটা, এটা আসবে 44 মাইনাস 44.1 মিটার, মাইনাস বোঝাচ্ছে নিচের দিকে। ওকে, তাহলে এবার আসো, বলো এই বস্তুটার আর যাইতে হবে কতটুকু, আর যাইতে হবে কতটুকু, এইটুকু যাইতে হবে। তাহলে এইটুকুর মান কত? এইটুকুর মান হচ্ছে, এইটুকুকে আমরা এক্স ড্যাশ বললাম, ধরো এটুকুর মান হচ্ছে এইচ মাইনাস এক্স। এইচ এর মান 122.5 বিয়োগ এক্স এর মান 44.1, মাইনাস সব বসাই দিবা না, মাইনাস মাইনাসে কিন্তু আবার প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে এই হিসাবটা করো, 78.4 মিটার যাইতে হবে, 78.4 মিটার যাইতে হবে। তো তুমি কি করছো, 3 সেকেন্ড পড়ার পরে একে তো ধরে ফেলছো, এখানে ধরে তারপরে ছেড়ে দিছো। তো ধরে ফেললে ওকে থামাই দিলা না, তাহলে থামানোর পরে যখন আবার ছেড়ে দিবা, তখন তার আদি বেগ আবার কত, 0। তাহলে এবার এখান থেকে এখানে যাইতে যে সময়টা লাগে ধরলাম সেটা টি। তাহলে কত দূরত্ব অতিক্রম করে যাবে, 78.4 মিটার দূরত্ব অতিক্রম করে টি সময় যাবে, টিটা বের করে ফেলবা। তাহলে এক্স ড্যাশ এটা ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার, কত সহজ ম্যাথ। জি এর আগে মাইনাস, আদিবেগ 0, থামায়ে তারপরে ছাড়ছো, তাহলে থামায়ে ফেলে দিলে আদিবেগ 0। আর এক্স ড্যাশ যেহেতু নিচের দিকে, এই যে নিচের দিকে যাচ্ছে, তাহলে এক্স ড্যাশের আগে মাইনাস। অনেকে ভাই আপনি তো এইখানে এক্স এর আগে মাইনাস দিলেন, আরে এখানে তো এক্স বের করবো, আর এখানে কি বের করবো, এখানে তো টি বের করবো। তো টি বের করতে গেলে অবশ্যই এক্স ড্যাশের আগে চিহ্ন দিতে হবে। তাহলে এটা হচ্ছে 78.4, আর এখানে হচ্ছে 4.9 টি স্কোয়ার। তাহলে এখন তুমি এখান থেকে টি এর মান বের করো, দেখো আসবে 4 সেকেন্ড। তাহলে ভূমিতে পড়তে আরও সময় লাগবে 4 সেকেন্ড। তাহলে যদি তুমি 3 সেকেন্ডের মাথায় বস্তুকে থামাও, তাহলে টোটাল সময় লাগবে 7 সেকেন্ড, মোট সময় লাগবে 7 সেকেন্ড। 3 সেকেন্ড আর 4 সেকেন্ড, 7 সেকেন্ড। কিন্তু যদি একবারে ফেলে দিতা, মাঝখানে যদি না থামাইতা, তাহলে সময় লাগতো 5 সেকেন্ড। বুঝতে পারছো? দেখো ধাপে ধাপে ম্যাথ করলে ম্যাথ কত সহজ। ওকে, এবার আসো 5 নম্বর। একটি বস্তুকে
50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো। বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো। একই সাথে 200 মিটার উপর থেকে কোনো বস্তুকে ফেলা হলো। বস্তুদ্বয় কখন কোথায় মিলিত হবে? বস্তুদ্বয় কখন এবং কোথায় মিলিত হবে? বস্তুদ্বয় কখন এবং কোথায় মিলিত হবে? একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো। একই সাথে 200 মিটার উপর থেকে কোনো বস্তুকে ফেলা হলো। বস্তুদ্বয় কখন আর কোথায় মিলিত হবে? 200 মিটার ভবনের উচ্চতা। এই তো 200 মিটার উচ্চতার একটা ভবন থেকে একটা বস্তুকে ফেলা হয়েছে আদিবেগ u0। ফেলা হইল মানে আদিবেগ u0। ওকে, একই সাথে আর একটা বস্তুকে ভবনের পাদদেশ থেকে খাড়া উপরে নিক্ষেপ করা হয়েছে 50 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, তাহলে 50 মিটার পার সেকেন্ডের বস্তুটা এটা উপরে উঠবে, আর উপর থেকে নিচে ফেলা বস্তুটা নিচের দিকে নামতে থাকবে। একটা সময় গিয়ে তারা পরস্পরের সাথে দেখা করবে না, পরস্পরকে অতিক্রম করবে না। তো এটাই আমাদের চাইছে যে বস্তুদ্বয় কখন ও কোথায় মিলিত হবে, এটাই আমাদের চাইছে। কে কল দিচ্ছে রে ভাই? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ এই যে সাউন্ড ঠিক আছে। করো তোমরা ম্যাথটা করো তো। মুখে মুখে কেমনে করবা? মুখে মুখে করবো একটু পরে, দাঁড়াও। এই সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার আছে? হ্যাঁ ঠিক আছে, মুখে মুখে করবো, দাঁড়াও। তাহলে বস্তুদ্বয় কখন, আমাদের বলছে বস্তুদ্বয় কখন পরস্পরকে অতিক্রম করবে বা বস্তুদ্বয় কখন মিলিত হবে, এটাই আর কি কোশ্চেন। তাহলে একটাকে উপর থেকে ফেলা হয়েছে, একটাকে নিচ থেকে খাড়া উপরে নিক্ষেপ করা হয়েছে। তাহলে উপরেরটা নিচে নামবে, নিচেরটা উপরে উঠবে, একটা সময় পরস্পর দেখা হবে, ওটাই চাইছে যে কখন। তাহলে আমরা ধরে নিলাম টি সময় পর। এখন তুমি ধরতে পারো উপর থেকে এক্স উচ্চতা অথবা নিচের থেকে এক্স উচ্চতা, তুমি ধরে নিতে পারো যার যেটা খুশি। তো আসো আমরা নিচ থেকে ধরলাম যে নিচ থেকে কত উচ্চতায়? এক্স উচ্চতায়, নিচ থেকে এক্স উচ্চতায়। তাহলে চিন্তা করো, নিচের বস্তুটা এক্স পরিমাণ উপরে উঠছে আর উপরের বস্তুটা এতটুকু নিচে নামছে। কতটুকু? 200 মাইনাস এক্স, 200 মাইনাস এক্স পরিমাণ নিচে নামছে। তাহলে নিচেরটা উপরে উঠছে এক্স পরিমাণ আর উপরেরটা 200 মাইনাস এক্স পরিমাণ নিচে নামছে। ঠিক আছে, আটকে গেছে? আটকে যায়নি তো? ঠিক আছে, আটকে যায়নি। তাহলে এবার আসো পড়ন্ত বস্তুর জন্য, যেটা পড়তেছে উপর থেকে, পড়ন্ত বস্তু। তো তার জন্য 200 মাইনাস এক্স এটা ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার বাই জি এর আগে মাইনাস, আদিবেগ 0। 200 মাইনাস এক্স কোন দিকে? নিচের দিকে, সো এর আগে মাইনাস। তাহলে কি দাঁড়াইলো?
200 মাইনাস এক্স ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। আমরা দুইটা আননোন কোয়ান্টিটি পাচ্ছি, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে টি। তো এইখান থেকে আমি এক্সও জানি না টিও জানি না, তো আমি কিভাবে বের করব? এমন যদি হইতো এক্স এর মান দেওয়া আছে জানা আছে, টি এর মান বের করবো, ওকে হইতো, অথবা টি এর মান জানা আছে এক্স এর মান বের করতো, তাহলে হইতো। আচ্ছা সমস্যা নেই, মন খারাপ করার কিছু নেই। তুমি তো কেবল একটা সমীকরণ পাইলা পড়ন্ত বস্তুর জন্য। নিক্ষিপ্ত বস্তুর জন্য সূত্র লিখে ফেলো। যেটা নিক্ষিপ্ত বস্তু, যেটা নিক্ষিপ্ত, তাহলে তার জন্য সে কতটুকু উপরে উঠছে এক্স পরিমাণ, তাহলে এক্স ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার। জি এর আগে মাইনাস, উপরের দিকে ছড়া হয়েছে ইউ এর আগে প্লাস, এক্স উপরের দিকে এক্স এর আগে প্লাস। ঠিক আছে, তাহলে প্লাস এক্স এটা ইকুয়াল টু প্লাস ইউটি, প্লাস ইউটি, ইউটি এর মান, ইউ এর মান 50, 50টি, এই যে আদিবেগ 50টি, আর এটা হচ্ছে মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখানেও তো একই সমস্যা, এক্স এর মান জানি না আবার টি এর মান জানি না, এখানেও যে সমস্যা এক্স এর মান জানি না টি এর মান জানি না। তাহলে এইবার একটু চালাকি করো তো, হাফ জিটি স্কোয়ার এটা ইকুয়াল টু কত, 200 মাইনাস এক্স, তাহলে মাইনাস হাফ জিটি স্কোয়ার এটা ইকুয়াল টু 200 মাইনাস এক্স। তাহলে এটা এক্স, এটা 50টি মাইনাস 200, মাইনাসে মাইনাসে প্লাস এক্স, এক্স আর এক্স কাটাকাটি। তাহলে অতএব টি ইকুয়াল টু 200 ভাগ 50, তাহলে কত সেকেন্ড, 4 সেকেন্ড। তাহলে কত সেকেন্ড পর মিলিত হবে, 4 সেকেন্ড পর মিলিত হবে। এবার প্রশ্ন হচ্ছে কোথায়, তো এক্স এর মান বের করে ফেললেই তো হয়ে গেল। এক্স এর মান বের করে ফেললেই তো হয়ে গেল যে ভূমি থেকে এক্স উচ্চতায়, ভূমি থেকে এক্স উচ্চতায়। তাহলে এক্স ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার। তো এবার মান বসাও, 50 4 মাইনাস 4.9 4 স্কোয়ার, বলো বলো কত আসে, 121.6। ওকে, 200 মাইনাস এক্স ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, হ্যাঁ তাই তো হয়েছে। 4.9 টি স্কোয়ার হবে, হ্যাঁ তাই তো হয়েছে, হাফ জি মানে তো 4.9 রে পাগল। এটার মান বলো, এক্স ইকুয়াল টু 121.6। ওকে, তাহলে 121.6 মিটার। তাহলে ভূমি থেকে এত উচ্চতায় এবং এত সেকেন্ড পর, এই যে দুইটা অ্যান্সার। ওকে, এবার শোনো, এটা কিন্তু এমসিকিউতে আসে। একটা বস্তুকে এত মিটার উপর থেকে ফেলা হলো, একই সাথে একটাকে নিচ থেকে এত বেগে নিক্ষেপ করা হলো, বস্তুদ্বয় কখন মিলিত হবে, বিশেষ করে সময়টা আসে কখন। তাহলে তার একটা শর্টকাট আছে, যে কোনো ম্যাথের শর্টকাট হচ্ছে তার লাস্টের লাইন। তাহলে যদি সময়টা বের করতে বলে যে কখন বস্তুদ্বয় মিলিত হবে, তাহলে টি ইকুয়াল টু হচ্ছে উচ্চতা ডিভাইডেড বাই নিক্ষেপ বেগ, উচ্চতা ডিভাইডেড বাই নিক্ষেপ বেগ। প্রশ্ন পড়ে দেখো তো কত উচ্চতা, 200 মিটার, আর নিক্ষেপ বেগ 50, তাহলে 200/50। বুঝছো, ম্যাথের লাস্টের লাইনটা দেখো, ওই যে লাস্টের লাইনটা, তাহলে 4 সেকেন্ড। এটা হচ্ছে শর্টকাট এমসিকিউতে আসলে। ক্যালকুলেটর কিনেন তাড়াতাড়ি, একটা কিনে দাও না, এমন করো কেন? একটা ক্যালকুলেটর কিনে দিলে কি হয়, একটাই তো ক্যালকুলেটর, কিনে দাও সবাই মিলে কিনে দাও। ঠিক আছে, একটা ক্যালকুলেটর কিনে দিবা। নিশান আসবে, 1 লাখ টাকা দিবে, ওটা রেখে দিবা। না, হয়েছে? ওকে, এবার আসো, কি শুনে ফেলছো, কি শুনে ফেলছো? এসব শুনতে হয় না, এসব শুনতে হয় না, খবরদার খবরদার, এসব শোনে না। এবার আসো 6 নম্বর, একজন প্যারাশুট আরোহী, একজন প্যারাশুট আরোহী 50 মিটার মুক্তভাবে পতিত হওয়ার পর, মুক্তভাবে পতিত হওয়ার পর
তার প্যারাশুট খোলে, প্যারাশুট খোলে, প্যারাশুট খোলে। এবার প্যারাশুট খোলার পর, আচ্ছা বলো তো, যখন প্যারাশুট খোলে মুক্তভাবে পড়তেছে তার বেগ বাড়বে। যদি মুক্তভাবে পড়ে, প্যারাশুট ধরো খোলে নাই, তাহলে ওর খবর আছে। মুক্তভাবে পড়তে থাকলে নিচে তার বেগ বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, কি তাই তো? এবার প্যারাশুট যখন খুলছে তখন কি হবে? তখন গতি হ্রাস পেতে থাকবে, কমতে থাকবে। তাহলে এবার আমাদের বলতেছে প্যারাশুট খোলে হচ্ছে 50 মিটার মুক্তভাবে পড়ার পর। এবার প্যারাশুট খোলার পর গতি হ্রাসের হার, গতি হ্রাসের হার, আমি কিন্তু প্যারাশুটের মন্দন বলিনি। প্যারাশুটের মন্দন বললে তখন জি এর সাথে লব্ধি টব্ধি করে একটা আলাদা হিসাব, তা আমরা সেই হিসাবে যাচ্ছি না। আমরা বলছি প্যারাশুট খোলার পর তার গতি হ্রাসের হার, এটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এটাই হচ্ছে তার লব্ধি মন্দন আর কি। প্যারাশুট খোলার পরে এই 2 মিটার পার সেকেন্ড হারে গতি হ্রাস পাইছে, তাহলে এটা তার গতি হ্রাসের হার। ভাই আপনার নেটের সমস্যা নাকি আমার কাছে? তোমার কাছে সমস্যা? নেট ঠিক আছে, একেবারে নেট পুরো হাই স্পিড নেট, নেটে কোনো সমস্যা নাই, সাউন্ডে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, তাহলে প্যারাশুট খোলার পর তার গতি হ্রাসের হার এত, ভূমিতে 3 মিটার পার সেকেন্ড বেগে পৌঁছায়। 3 মিটার পার সেকেন্ড বেগে পৌঁছালে সে কত উচ্চতায় মুক্ত হয়েছিল? কত উচ্চতায় মুক্ত হয়েছিল? তো ফিল করার চেষ্টা করো ম্যাথটাকে। একজন প্যারাশুট আরোহী, বেয়ার গ্রিলসের নাম শুনছো না, তাই না? ন্যাশনাল জিওগ্রাফিতে ম্যান ভার্সেস ওয়াইল্ড, বেয়ার গ্রিলস। তো ওকে মনে করো হেলিকপ্টারে নিয়ে গিয়ে আমাজন জঙ্গলের উপর থেকে ফেলে দিছি, ঠিক আছে? তো আমাজন জঙ্গলের উপর থেকে ওরে ফেলে দেওয়া হয়েছে, হেলিকপ্টার নিয়ে এই যে প্যারাশুট ঘাড়ে করে নিয়ে ওকে ফেলে দেওয়া হয়েছে। তো এই সময় তার আদিবেগ কত? ফেলে দেওয়া হয়েছে, আদিবেগ 0। এবার প্যারাশুট খোলে নাই, যখন ফেলে দিছি ওই অবস্থায় সে 50 মিটার দূরত্ব মুক্তভাবে অতিক্রম করছে। 50 মিটার মুক্তভাবে অতিক্রম করছে। তুমি দেখবা বেয়ার গ্রিলসকে যখন ফেলে দেয় ওর সাথে সাথে প্যারাশুটের ফিতা টান দেয় না, প্রথমে কিছুক্ষণ পৃথিবীর টানে, পৃথিবীর মহব্বতে নিচে পড়তে থাকে। এবার তারপরে যখন মনে হয় যে এখন যদি প্যারাশুট না খোলে তাহলে তো মনে করো দফারফা হয়ে যাবে, তখন প্যারাশুটের ফিতা টান দেয় এবং তখন আস্তে আস্তে গতি হ্রাস পাওয়া শুরু করে। তো সে কী করছে, এই পয়েন্টে আসার পরে, এই যে এখানে আসার পরে 50 মিটার মুক্তভাবে পতিত হয়, প্যারাশুট খোলে না। তাহলে 50 মিটার মুক্তভাবে পতিত হওয়ার পরে তারপরে তার প্যারাশুট খোলে। এইখানে এসে তার প্যারাশুট খুলছে, এই হচ্ছে এই যে প্যারাশুট, এই যে এর প্যারাশুটটা এখানে এসে খুলছে। ওকে, এবার প্যারাশুট খোলার পরে গতি হ্রাসের হার, এবার গতি হ্রাস পাচ্ছে, মন্দন হচ্ছে। হ্যাঁ, দেখো যখন মুক্তভাবে পড়তেছে অভিকর্ষের টানে পড়তেছে, বেগ বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, বেগ অনেক বেশি। এখানে এসে প্যারাশুটটা খুলছে, এবার প্যারাশুট খোলার কারণে তার গতি এবার হ্রাস পাইতে থাকবে হ্রাস পাইতে থাকবে হ্রাস পাইতে থাকবে। তাহলে গতি হ্রাস পাইলে সেটা মন্দন। তাহলে এই অংশের মন্দন দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন। এবার বলতেছে সে ভূমিতে গিয়ে যখন পৌঁছায়, এই যেটা ভূমি, ভূমিতে গিয়ে যখন পৌঁছায় তখন তার বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এই যে ভূমিতে গিয়ে পৌঁছাইলো তখন তার বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এখানে ভি, বেগ ভি 3 মিটার পার সেকেন্ড, ভূমিতে গিয়ে পৌঁছানোর পরে তার বেগ। তাহলে ভূমিতে গিয়ে যখন পৌঁছায় তখন তার বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। প্রশ্ন হচ্ছে সে কত উচ্চতায় মুক্ত হয়েছিল? এইটুকু আমি জানি 50 মিটার। তাহলে আমাদের হিসাব করে কোনো না কোনোভাবে আমাদের এই বাকি এইটুকু এখান থেকে এইটুকু বের করে ফেলতে হবে। তারপরে আমরা কি করব, 50-এর সাথে এইচটা যোগ করে দিব, যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে আরেকবার ঘটনাটা বলি, তোমরা কি করো, ম্যাথ পড়ে ওই যে দেওয়া আছে লিখে মানে হাবি যাবি লিখো, খালি এইসব লিখবা না। তোমরা কি করবে, এরকম একটা চিত্র আঁকবা। এরকম একটা চিত্র আঁকলে ম্যাথ করতেও সুবিধা, ম্যাথটা বুঝতেও সুবিধা। তাহলে একজন ব্যক্তি মুক্তভাবে 50 মিটার নিচে পতিত হয়, তখন তার প্যারাশুট খোলে না, প্যারাশুট খোলে 50 মিটার মুক্তভাবে পড়ার পরে। তাহলে এই যে 50 মিটার, এই 50 মিটার সে কীভাবে পড়ছে, জি ত্বরণ নিয়ে পড়ছে। 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ত্বরণ না মন্দন? ত্বরণ, উপরে আদিবেগ 0, নিচের দিকে পড়ছে, বেগ বাড়ছে বেগ বাড়ছে বেগ বাড়ছে, এই পয়েন্টে এসে
বেগ অনেক বেশি হয়েছে, তাহলে ত্বরণ নিয়ে পড়ছে, তো জি ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এরপরে যখন প্যারাশুট খুলছে তখন তার গতি হ্রাস পাচ্ছে, তাহলে এই অংশে গতি হ্রাসের হার, প্যারাশুটের মন্দন না কিন্তু, যদি আমি বলতাম প্যারাশুটের মন্দন তাহলে তখন প্যারাশুটের মন্দন আর অভিকর্ষ ত্বরণ দুইটা মিলে একটা লব্ধি মন্দন হইতো, তো সেটা আমি কিন্তু বলি নাই, আমি বলছি গতি হ্রাসের হার, প্যারাশুট খোলার পরেই তার গতি হ্রাসের হার, অর্থাৎ লব্ধি মন্দনটাই দেওয়া আছে। তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা তার লব্ধি মন্দন, ভূমিতে যখন পৌঁছায় তখন তার বেগ 3 মিটার পার সেকেন্ড, কত উচ্চতায় সে মুক্ত হয়েছিল। আসো তুমি আগে এইখানে যে বেগটা, এই বেগটাকে ধরো v1, এইটা একটু কষ্ট করে আমাকে বের করে দাও তো, পারবো কিনা? হ্যাঁ পারবো। আদি বেগ 0, 50 মিটার নিচে পড়ছে, এইচ এর মান 50, জি হচ্ছে 9.8, v1 বের করবো। তাহলে প্রথম অংশে v1 স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার 2gh। বলো তো জি এর আগে কি দিব? বলো জি এর আগে কি দিব? বেগ শূন্য, বেগ বাড়ছে, ত্বরণ হইছে, সুতরাং প্লাস। ঠিক আছে? আর যদি মনে করো না ভাই জি এর আগে মাইনাস, ওকে আসো জি এর আগে মাইনাস, জি এর আগে মাইনাস, এখান থেকে এখানে আসছে, এইচ কোন দিকে? নিচের দিকে, তাহলে এইচ এর আগেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, যেভাবে দাও না কেন। তাহলে এবার আসো v1 স্কোয়ার, ইউ স্কোয়ার ইউ তো 0 0 প্লাস 2 জি এর মান 9.8, এইচ এর মান 50, তাহলে ভি স্কোয়ার এটা হচ্ছে 980, দেখো তো 980 ভি স্কোয়ার মান, যে v1 স্কোয়ার এটা 980। এইবার দ্বিতীয় ক্ষেত্রে অনেকে ভাই v1 এর মান বের করলে না কেন? v1 এর মান লাগবে না। এবার আসো দ্বিতীয় অংশে v1 এটা ভি, আদিবেগ শেষ বেগ মন্দন, আদিবেগ শেষ বেগ মন্দন গতি হ্রাস পাচ্ছে, এইচ এর মান বের করতে হবে। তাহলে দ্বিতীয় অংশে ভি স্কোয়ার ইকুয়াল টু, এটা শেষ বেগ এটা আদিবেগ, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু v1 স্কোয়ার 2 জি হবে না, হবে এ এইচ। অনেকে বলতে ভাই এখানে কি জি নাই? হ্যাঁ ভাই জি আছে। পৃথিবীর টান নিচের দিকে এমজি, পৃথিবীর ওজন নিচের দিকে এমজি, প্যারাশুটের বাধাদানকারী বল উপরের দিকে এফ, এই দুইটা লব্ধি নিয়ে লব্ধি যে মন্দনটা তৈরি হয়েছে সেই লব্ধি মন্দনটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের ওই লব্ধি মন্দনটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এটা লব্ধি ত্বরণ না মন্দন, তাহলে সামনে কি মাইনাস, বুঝতে পারছো? ত্বরণ হয়েছে না মন্দন হয়েছে, তাহলে সামনে কি হবে? মাইনাস। কিভাবে বুঝলাম মন্দন হয়েছে? এই যে v1 এর মান, এই বেগের মান দেখো √980, 31 দশমিক সামথিং, ঠিক আছে 31 দশমিক সামথিং, এই পয়েন্টে বেগ হচ্ছে 3, তাহলে বেগ কমলো না? তাহলে বেগ যদি কমে তাহলে মন্দন হবে, তাহলে আমরা বসালাম মাইনাস বসালাম। এবার 3 স্কোয়ার v1 স্কোয়ারের ডিরেক্ট মান বসাই দিব 980, এই কারণে আমরা রুট করি নাই, v1 এর মান যেহেতু ডিরেক্ট, v1 স্কোয়ারের মান যেহেতু ডিরেক্ট লাগবে, মাইনাস 2 এর মান 2, এইচ এর মান। এবার দেখো এখান থেকে এইচ এর মান আসবে 200, এইচ এর মান কত আসছে বলো? এখান থেকে এইচ এর মান কত আসছে ভাইয়া? শেয়ার এইচ এর আগে মাইনাস কেন দিলাম না? শেষের এইচ এর আগে মাইনাস কেন দিলাম না? তাহলে তো তুমি বুঝলা না। এ হচ্ছে মন্দন, তাহলে এ মন্দন হ্রাস পাচ্ছে, তাহলে হ্রাস পাইলে কোন দিকে বলো তো? দেখো তো এইচ নিচের দিকে নামতেছে না, এখানে গতি আছে v1 অনেক বেশি, বেগটা কমতেছে, নিচের দিকে নামতেছে, এইচ নিচের দিকে, তাহলে মন্দনের ডিরেকশনটা কোন দিকে আমার দেখাও তো? লব্ধি মন্দনের ডিরেকশনটা কোন দিকে বলো? এখানে যে গতি হ্রাস পাচ্ছে, লব্ধি মন্দনের ডিরেকশনটা কোন দিকে? উপরের দিকে লব্ধি মন্দনের ডিরেকশনটা, তাই না? বাধা দিচ্ছে না, সরণ এদিকে, বাধা বলটা এদিকে, তাহলেই তো মন্দন হবে। তাহলে এইচ এবং এ পরস্পরের বিপরীত দিকে না? এখন তুমি যদি এইখানে সবকিছু আবার এইচ এর ডিরেকশন বুঝে বসাইতে চাও, তাহলে এইচ বসাও, নিচের দিকে আসতেছে এইচ এর আগে মাইনাস, আর বাধা দানকারী বল যেহেতু আমি বেগ কমাই দিচ্ছি, তাহলে বাধাটা উপরের দিকে, লব্ধি বাধা বলটা উপরের দিকে, তাহলে উপরের দিকে বলে এর আগেও মাইনাস, ঠিক আছে? লব্ধি বাধা বলটা উপরের দিকে, বেগটা কমতেছে, তাহলে এটার আগে হচ্ছে প্লাস, এর আগে প্লাস, এইচ এর আগে মাইনাস, এর আগে প্লাস, তাহলে একটা প্লাস একটা মাইনাস, আলটিমেটলি এখানে তো মাইনাসই থাকবে। তো এই ব্যাপারগুলা কত ঝামেলা না? এই ব্যাপারগুলা বোঝা একটু ঝামেলা না এই সূত্রের জন্য? বিশেষ করে তুমি, এই জন্যই আমি তোমাকে বলছি আমার কথাগুলো ভালো করে শুনবা। ভি ইকুয়াল টু ইউজিটি চিহ্ন সহ বসাবা, এইচ ইকুয়াল টু ইউটি হাফ এটি স্কোয়ার হাফ জিটি স্কোয়ার চিহ্ন সহ বসাবা। কিন্তু এই সূত্রটাতে বিশেষ করে এই সূত্রটাতে চিহ্ন তুমি বসাইতে চাইলে বসাইতে পারো, আমার আপত্তি নেই,
আমার আপত্তি নেই, কিন্তু যদি তুমি চিহ্ন বসাও তাহলে জি এরও চিহ্ন বসাইতে হবে, এইচেরও চিহ্ন বুঝে বুঝে চিন্তা ভাবনা করে বসাইতে হবে, যেটা খুব ঝামেলা। তাহলে এই কারণে আমরা কি করব, ত্বরণ হলে প্লাস বসাই দিব, মন্দন হলে মাইনাস বসাই দিব, শুধু আমরা আদি বেগ আর শেষ বেগ দেখব। এর চেয়ে সহজ জিনিস আর হয়? তাহলে সহজ জিনিসটা আমি তোমার শিখাই দিচ্ছি, তুমি কেন কঠিনটা জিনিস জড়াইতে যাবা? ওকে, তাহলে এখান থেকে এইচ এর মান দেখো 242.75 মিটার আসবে, 75 মিটার। ওকে ডান। তাহলে এইচ এর মান হয়ে গেল। তাহলে অতএব কত উচ্চতায় মুক্ত হয়েছিল, তাহলে টোটাল উচ্চতা 50 যোগ 242.75, তাহলে 292.75 মিটার। এটা সৃজনশীল প্রশ্ন হিসাবেও দেয়। সৃজনশীল প্রশ্নের গ থাকে এটা, আর ঘ নম্বর থাকে যদি যান্ত্রিক ত্রুটির জন্য প্যারাশুট না খুলতো, যান্ত্রিক ত্রুটির জন্য প্যারাশুট না খুলতো তবে কি হতো, তবে কি হতো, তবে লোকটা মরে যাইতো। ঠিক আছে, ডেথ মরে যাইতো। প্যারাশুট যদি যান্ত্রিক ত্রুটির কারণে না খুলতো তাহলে টাটা বাই বাই খতম। ঠিক আছে, খতম হয়ে যাইতো, টাটা বাই বাই খতম হয়ে যাইতো। লুঙ্গি তো আছেই, লুঙ্গি লুঙ্গি পরে কি হবে? হ্যাঁ, ওকে ক্লিয়ার। তো তখন কি হইতো, মরে যাইতো, এটা বললে হবে না, ম্যাথমেটিক্যালি দেখাইতে হবে। তাহলে তখন পুরো পথ, তো পুরো পথ কত, 50 মিটার আর 242.75, মানে টোটাল 292.75 তাকে মুক্তভাবে জি এর প্রভাবে পড়তে হইতো। তাহলে তার এই পয়েন্টে পৌঁছানোর বেগটা কত হইতো জানো? ভূমিতে পৌঁছানোর যে বেগটা হইতো ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস 2gh। এইবার আসো, মাইনাস না প্লাস, আদিবেগ 0, নিচের দিকে নামবে, জি জি এর প্রভাবে নিচের দিকে নামবে, জি ত্বরণে নামবে বেগ বাড়বে, ত্বরণে নামবে বেগ বাড়বে, ত্বরণে নামবে বেগ বাড়বে, ভূমিতে পৌঁছালে সর্বোচ্চ বেগ, তাহলে প্লাস হইতো। তাহলে এখান থেকে এবার আমরা ভি এর মানটা বের করবো। তাহলে অর্থাৎ ভি ইকুয়াল টু √2, জি এর মান 9.8 আর এইচ এর মান 292.75, 292.75। বলো ভি এর মান বলো, বলো বলো দেখি বাঁচে কিনা। এ নিট জি মাইনাস এ হবে না কেন, এই প্রশ্নের উত্তর অনেকক্ষণ দিছি, তুমি ধরতে পারো নাই কেন হবে না। আমি যদি বলতাম প্যারাশুটের মন্দন 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা যদি বলতাম তাহলে জি মাইনাস এ হইতো, কিন্তু আমি বলছি প্যারাশুট খোলার পরে তার গতি হ্রাসের হার, দ্যাট ইজ নিট ত্বরণ, এ নিট। তাহলে এ নিটটাই তোমার দেওয়া আছে, তাহলে এ নিটও তোমার দেওয়া আছে, তাহলে তুমি আবার জি থেকে কেন এ বিয়োগ করবা? বুঝতে পারছো? তাহলে তখন বেগ হইতো 75.74 এত মিটার/সেকেন্ড। দেখো ভূমিতে পৌঁছাইছে 3 মিটার/সেকেন্ড বেগে, হাত পা অক্ষত আছে, বেঁচে আছে। তাহলে ভূমিতে যদি এই বেগ নিয়ে পড়তো তাহলে ওর আর পৃথিবীতে বেঁচে থাকা হইতো না। ঠিক আছে, তাহলে তখন এত বেগ নিয়ে ভূমিতে পৌঁছাইতো, একটু বাংলা কথা লিখবে, এত বেগ নিয়ে ভূমিতে পৌঁছাইলে জিনিসটা বিপজ্জনক হইতো। তো বিপজ্জনক হইতো, তার বাঁচার না মানে সম্ভাবনা নাও থাকতে পারতো। ঠিক আছে, আমার ওই যে ট্যালেন্ট স্টুডেন্টের মতো লিখবা যে প্যারাশুট খোলা উচিত ছিল, ঠিকঠাক সময় ফিতা টান দেওয়া উচিত ছিল, তাইলে প্যারাশুট খুলতো এবং প্যারাশুট খুললে বেঁচে থাকতো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে রেস্ট ইন পিস। এবার আসো 7 নম্বর, একটা কুয়ার গভীরতা, একটা কুয়া তার গভীরতা কত সেটা চাইলে আমরা এই সূত্র দিয়ে, গতিসূত্র দিয়ে বের করতে পারি। তোমার কুয়ার মধ্যে ঢুকে ফিতা ধরে মাপার দরকার নাই, অথবা কুয়ার মধ্যে একটা লম্বা দড়ি ফেলে দড়ি ভিজছে কিনা তারপরে দড়িটা উঠায় দড়ির দৈর্ঘ্য পরিমাপ করে তোমার কুয়ার গভীরতা পরিমাপ করার দরকার নাই। তুমি কি করবা, কুয়ার মুখে দাঁড়ায় একটা পাথর ফেলে দিবা, এবং পাথর ফেলে দিয়ে পাথরটা পড়তে কতক্ষণ সময় লাগলো সুন্দর করে সেই সময়টা কাউন্ট করবা। ঠিক আছে, খুবই সুন্দর করে সেই সময়টা কাউন্ট করবা, কাউন্ট করলেই হয়ে যাবে। তো দেখো একটা ম্যাথ করি বুঝবা। বলা হচ্ছে 44.1 মিটার গভীর একটি কূপে, গভীর একটি কূপে পাথর ফেলা হলো, পাথরটি
পানিতে পতনের শব্দ শুনতে কত সময় লাগবে? কত সময় লাগবে? এই বলো তো, শব্দ কিভাবে চলে? ত্বরণ নিয়ে চলে না সমবেগে চলে? শব্দ তরঙ্গ কিভাবে চলে বলো? সমবেগে। তো বলা হচ্ছে শব্দের বেগ, বায়ুতে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড। এটা তাহলে আসো একটু চিত্র আঁকি। এটা হচ্ছে একটা কূপ। এই গভীর কূপে এইখানে ধরো এই যে পানি আছে। গভীরতা বলতে, কূপের গভীরতা 44.1 মিটার। এটা বলতে কি বোঝাচ্ছে জানো? এটা বলতে বোঝাচ্ছে এই যে পানির পৃষ্ঠ থেকে কূপের মুখের দূরত্ব, এটা বোঝাচ্ছে 44.1 মিটার। এটা পানির পৃষ্ঠ থেকে কুয়ার মুখের দূরত্ব বোঝাচ্ছে। কিন্তু অনেকে ভাবতে পারে ভাই এই যে ধরেন কুয়া, এই যে এখানে পানি আছে, তাহলে কুয়ার গভীরতা কি এটা? না, এটা বুঝাইনি। আমাদের বোঝাচ্ছে যে কূপের মুখ থেকে পানি কত দূরে, ঠিক আছে, পানির পৃষ্ঠ কত দূরে, এটাইকেই কুয়ার গভীরতা মিন করছে এখানে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে মনে করো এই যে এখানে সামান্য একটু পানি আছে, এখান থেকে তুমি একটা পাথর ফেলে দিলা, এখান থেকে একটা পাথর ফেলে দিলা মানে আদিবেগ 0। তাহলে পাথরটা গিয়ে পানিতে পড়বে, পাথরটা গিয়ে যখন পানিতে পড়বে একটা ছলাৎ করে শব্দ হবে, পাথর পড়ার শব্দ হবে। এই শব্দটা শুনতে কত সময় লাগবে? তখন তুমি বলতে পারো ভাই পাথরটা ফেলেন, তাহলে পাথরটা 44.1 মিটার গভীর কূপে গিয়ে পড়বে। তাহলে 44.1 মিটার পড়ার পরে পানিতে ছলাৎ করে একটা শব্দ হবে, সেই শব্দ শোনার সময়, তো এটা পাথর পড়ার সময় টি1 বের করলেই তো হয়ে গেল না। পাথর পড়ার সময় টি1, শুধু টি1 বের করলে হবে না। পাথরটা ফেললাম, পাথরটা পানির পৃষ্ঠে পড়তে সময়, এটা টি1, এটা পাথর পড়ার সময়, এটা শব্দ শুনতে টোটাল সময় না। তুমি শব্দ শুনবা, তাহলে ভালো করে শোনো। এখান থেকে পাথরটা ফেলছি, পাথরটা পানির পৃষ্ঠে গিয়ে পড়ছে, সময় লাগছে টি1, এখানে শব্দ উৎপন্ন হয়েছে। এবার সেই শব্দ তরঙ্গ সমবেগে আবার গভীর মানে এই যে কুয়ার মুখে পৌঁছাবে। এখানে যখন শব্দটা পৌঁছাবে, এই যে শব্দ পৌঁছাইতে সময় টি2, তাহলে শব্দটা যখন তরঙ্গ আকারে শব্দ সমবেগে চলাচল করে, তাহলে শব্দ তরঙ্গ আকারে সমবেগে চলে এখানে কূপের মুখে পৌঁছাবে, তখন তুমি এখানে শুনতে পারবা। তুমি খুবই কান খাড়া করে এই যে কূপের মুখে বসে আছো এখানে, তাহলে তুমি শব্দটা শুনতে পারবা, তোমার কানে এসে শব্দটা পৌঁছাবে। তাহলে এবার বলো, পাথর ফেলার কতক্ষণ পর তুমি শব্দ শুনতে পাবা? টি1 সময় পর না, টি1 প্লাস টি2 এই সময় পর তুমি শব্দ শুনতে পাবা। তাহলে আসো, তাহলে টি1 বের করবো, টি2 বের করবো, শেষ। তাহলে পাথর পড়তে সময় টি1, তাহলে এইচ ইকুয়াল টু ইউটি হাফ জি টি স্কোয়ার। তো এটা টি1 জি এর আগে মাইনাস, এইচ এর আগে নিচের দিকে যাচ্ছে, এই যে পাথর নিচের দিকে যাচ্ছে, তাহলে এইচ এর আগে মাইনাস, তাহলে -44.1 মাইনাস 4.9 টি1 স্কোয়ার। তাহলে অতএব টি1 বের করো, দেখো 3 সেকেন্ড আসে কিনা, তাহলে এটা হচ্ছে পাথর পড়তে সময়। এবার শব্দ আসতে সময়, শব্দ কূপের মুখে আসতে সময় টি2, শব্দ চলাচল করে সমবেগে, এস ইকুয়াল টু ভিটি। তাহলে এইচ ইকুয়াল টু এটা হচ্ছে এইচ ইকুয়াল টু ভিটি টি2। তাহলে এইচ এর মান 44.1, শব্দ সমবেগে চলে বলে এই সূত্রটা খাটাইছি, এস ইকুয়াল টু ভিটি সূত্রটা খাটাইছি। এবার ভি এর মান 340 আর টি2, তাহলে অতএব টি2টা কেউ একজন বের করো। টি2 এর মান কত আসছে? 0.13 সেকেন্ড, 0.13 সেকেন্ড, এটাই তো আসছে। তাহলে অতএব শব্দ শুনতে মোট সময়, টি ইকুয়াল টু টি1 প্লাস টি2, তাহলে 3 যোগ 0.13, তাহলে 3.13 এত সেকেন্ড, শেষ। কি বুঝছো? গুড, ভেরি গুড। চেঞ্জ করলাম। 8 নম্বর বলা হচ্ছে একটি ব্রিজের উপর থেকে
উপর থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে খাড়া উপরে নিক্ষেপ করা হলো। খাড়া উপরে নিক্ষেপ করা হলো। ব্রিজ থেকে নদীর পানির পৃষ্ঠের দূরত্ব, পানির পৃষ্ঠের দূরত্ব 10 মিটার। ঠিক আছে, 10 মিটার। 1 সর্বোচ্চ উচ্চতা, 1 নম্বর সর্বোচ্চ উচ্চতা। 2 নম্বর নিক্ষেপের কতক্ষণ পর পানির তলা টাচ করবে, এটা পারা উচিত। নিক্ষেপের কতক্ষণ পর পানির পৃষ্ঠ টাচ করবে। তারপর 3 সেকেন্ড পর বলটির অবস্থান, 3 সেকেন্ড পর বলের অবস্থান। 4.2 সেকেন্ড পর বলের অবস্থান। করো, নিজেরা করো। একটা ব্রিজের উপর থেকে ধরো এটা হচ্ছে একটা ব্রিজ, এই যে এটা হচ্ছে একটা ব্রিজ, ঠিক আছে। আর এখানে মনে করো পানি আছে, এই যে পানি আছে। তাহলে ব্রিজের উপর দাঁড়ায় একজন বালক, সে কি করছে, 20 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছে, আদিবেগ u20। তাহলে এই বলটা কি হবে, এই বলটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, বেগ হবে 0, তারপরে গিয়ে এইখানে পড়বে। এই আমাদের বলে দিচ্ছে যে ব্রিজ থেকে পানির পৃষ্ঠের যে দূরত্বটা, এই যে দূরত্বটা, এইটা আমাদের বলে দিচ্ছে 10 মিটার। ওকে, তাহলে প্রথমে আমাদের চাইছে সর্বোচ্চ উচ্চতা। ভাই সর্বোচ্চ উচ্চতা তো এইটা, এই যেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, এইচ ম্যাক্স। তাহলে 1 নম্বর তো সহজ। তাহলে এইচ ম্যাক্স বের করব, u² / 2g সর্বোচ্চ উচ্চতা। তাহলে u এর মান 20 তার স্কোয়ার, 2g এর মান 9.8। তাহলে বলো তো এইচ ম্যাক্স কত, 20.408 মিটার। ঠিক আছে, যদি এরকম প্রশ্ন করতো, আমাদের প্রশ্ন সর্বোচ্চ উচ্চতা কত, তো এটা একটা মানে কনফিউজিং কোশ্চেন। সর্বোচ্চ উচ্চতা বলতে কোনটা চাইছে, এটা চাইছে নাকি পানির পৃষ্ঠ থেকে চাইছে? তো নর্মালি সর্বোচ্চ উচ্চতা বললে এটা বের করে দিবা, কোনো সমস্যা নেই, এটাই বের করে দিবা। বলছো সর্বোচ্চ উচ্চতা কত, এটা বের করে দিবা, আর লিখে দিবা ব্রিজের পৃষ্ঠ থেকে। সর্বোচ্চ উচ্চতাটা কোথা থেকে, ব্রিজের পৃষ্ঠ থেকে। আর যদি বলে পানির পৃষ্ঠ থেকে, তাহলে এটা একটু অ্যাড করে দিবা, পানির পৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা, পানির পৃষ্ঠ থেকে উচ্চতা। তাহলে 10 যোগ 20.408, তাহলে 30 যোগ 408 মিটার। ওকে, তাহলে 1 নম্বর ডান। এবার 2 নম্বর তো সহজ। কি বলছে, নিক্ষেপের কতক্ষণ পর পানির পৃষ্ঠ টাচ করবে। এই তাকাও, এইভাবে ঘুরে এসে এইখানে পড়বে, এই যে এখানে পড়বে। তাহলে সরণ আদিবিন্দু, এই যে আদিবিন্দু থেকে এই যে এখানে এসে পড়লো শেষ বিন্দু, তাহলে এটাই সরণ, এটাই এইচ এর মান 10 মিটার, কোন দিকে, নিচের দিকে। তাহলে ভূমিতে মানে পানির পৃষ্ঠে পড়তে সময়, এটা তো আমরা ওই যে করছিলাম না একটা ম্যাথ গত ক্লাসে, 200 মিটার উপর থেকে একটা বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করা হইলো 20 মিটার পার সেকেন্ড বেগে, ভূমিতে পড়তে কত সময়, সেটাই তো এখানে কাহিনীটা এরকম। 10 মিটার উপর থেকে খাড়া উপরের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হইলো, ভূমিতে পড়তে কত সময় লাগবে, পানির পৃষ্ঠে পড়তে কত সময় লাগবে। তাহলে 2 নম্বর এইচ ইকুয়াল টু ইউটি হাফ জি/টি স্কোয়ার, জি এর আগে মাইনাস, ইউ উপরের দিকে ছড়া হয়েছে প্লাস, এইচ এইখান থেকে এখানে
মাইনাস নিচের দিকে মাইনাস এবং -10, তাহলে -10 প্লাস 20t মাইনাস 4.9t স্কোয়ার। তাহলে অতএব 4.9t স্কোয়ার মাইনাস 20t মাইনাস 10 = 0 হয়েছে। এটা আসছে এখান থেকে এবার সুন্দর করে টি বের করে ফেলবা। কে বের করবে? ক্যালকুলেটার। t1 আর t2 বের করো। t1 এর মান আর t2 এর মান বের করে ফেলো। দেখো 4.53 সেকেন্ড আসবে, 4.53 সেকেন্ড। এটার আগে পজিটিভ মান আসবে, আরেকটা অ্যান্সার আসবে নেগেটিভ। কত আসছে? মাইনাস কত আসছে? মাইনাস যেটা আসছে ওটা একটু কম সময় হবে, -0.5 সেকেন্ড, -0.45 সেকেন্ড। ওকে, ডান, শেষ। এবার 3 নম্বর কি বলছে? 3 সেকেন্ড পর বলের অবস্থান কোথায়? 3 সেকেন্ড পর বলটা কোথায়? 3 সেকেন্ড পর বলের উচ্চতা বের করবা। তাহলে 3 সেকেন্ড পর বলের অবস্থান এইচ ইউটি হাফ জিটি স্কোয়ার। এবার এইচ আমাকে বের করতে বলছে, জি এর আগে মাইনাস, ইউ উপরের দিকে প্লাস। তাহলে ইউ এর মান 20, টি এর মান 3 মাইনাস হাফ জি 4.9 3 স্কোয়ার। দেখি এইচ এর মান কত আসবে। এইচ এর মান আসলো 15.9 মিটার। 15.9 মিটার প্লাস নাকি মাইনাস? 15.9 মিটার আসছে, এটা প্লাস নাকি মাইনাস? প্লাস। তাহলে কোন দিকে, কোথায়? অবস্থানটা দেখাও আমাকে, কোথায় কোথায়? এটা এই ব্রিজের উপরে, ব্রিজের উপরে দেখো প্লাস 15.9 মিটার আসছে, তার মানে উপরের কোনো পয়েন্ট, ধরো এই পয়েন্টে আছে, এরকম কোনো একটা পয়েন্টে আছে, তাহলে এটা হচ্ছে ব্রিজের উপরে। তাহলে অবস্থান হচ্ছে ব্রিজের উপরে, ব্রিজের পৃষ্ঠ থেকে এত মিটার উচ্চতায়, এত মিটার উচ্চতায় ব্রিজের উপরে। এইবার 4 নম্বর সেম টাইপের ম্যাথ। 4.2 সেকেন্ড পর বলের অবস্থান কোথায়? এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে ইউ এর আগে প্লাস 20 4.2 মাইনাস 4.9 4.2 তার স্কোয়ার। তুমি যদি এই মানটা বের করো তাহলে -2.43 মিটার আসবে। এই যে -2.43 মিটার মানে কোথায়? -2.43 মিটার মানে কোথায়? -2.43 মিটার মানে এই যে ব্রিজ, ব্রিজটা অতিক্রম করে নিচের দিকে, এই যে এখানে, এখানে কোনো পয়েন্টে নিচের দিকে। কি কথা বুঝছো? তাহলে এটা হচ্ছে ব্রিজের নিচে, ব্রিজের নিচে। তাহলে এই সূত্রগুলো আমাকে শুধু মান দেয় না, মানের পাশাপাশি দিকও আমাকে দেয়, মানের পাশাপাশি আমাকে দিকও দিয়ে দেয়। ঠিক আছে, ওকে। এবার আসো 9 নম্বর। 9 নম্বর, একটি নগণ্য ভরের পাথরের টুকরা, একটি নগণ্য ভরের পাথরের টুকরা বেলুনের সাথে বাঁধা, বেলুনের সাথে বাঁধা। বেলুনটি ভূমি হতে 5 মিটার পার, ভূমি হতে 10 সেকেন্ড 5 মিটার পার সেকেন্ড 5 মিটার পার সেকেন্ড সমবেগে উপরে ওঠার পরে, সমবেগে উপরে ওঠার পরে সুতা কেটে দেওয়া হলো, সুতা কেটে দেওয়া হলো। ঠিক আছে, সুতা কাটার কতক্ষণ পর পাথরটি ভূমিতে পড়বে? পাথরটি ভূমিতে পড়বে। চলো চিত্র আঁকি। মনে করো তুমি গেছো দুবাই ঘুরতে, ঠিক আছে? তো দুবাই ঘুরতে গেলে দেখবা ট্যুরিস্ট যারা আছে তারা এরকম বড় বড় বেলুনে করে ঘুরে বেড়ায়, আকাশে ঘুরে বেড়ায়। ঠিক আছে, দুবাই এরকম রাইড দেওয়া যায়। তো এরকম মনে করো যে একটা বেলুন, এই যে এটা
এই তো বেলুনে করে রাইড দেওয়া যায়। তো এইখানে তুমি আসো, এই যে এখানে তুমি দাঁড়ানো আসো, এই আর এই বেলুনের সাথে এইখানে একটা পাথর বাঁধা আছে, এই যে দেখো একটা সুতা দিয়ে একটা নগণ্য ভরের পাথর বাঁধা আছে। ওকে, ক্লিয়ার? এইবার এই বেলুনটা সমবেগে উপরে উঠতেছে। সেই সমবেগ কত? 5 মিটার পার সেকেন্ড। ভূমি থেকে 5 মিটার পার সেকেন্ড সমবেগে উঠছে উপরে। কতক্ষণ? 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড পরে তো আর বেলুনটা এখানে নেই, তাহলে 10 সেকেন্ড পরে বেলুনটা তো আর এখানে নেই, বেলুনটা খাড়া উপরের দিকে উঠে গেছে। তো বেলুনটা ধরো এখানে চলে আসছে 10 সেকেন্ড পরে। 10 সেকেন্ড পরে বেলুনটা এখানে চলে আসছে। বেলুনটা একটু ছোট করে রাখলে ভালো হইতো। এখানে আসছে 10 সেকেন্ড পর। এই এই যে বেলুনের মধ্যে তুমি আসো, ঠিক আছে? বেলুনের মধ্যে তুমি আসো। এইবার সবাই লেখা বাদ দাও। এবার সুন্দর করে সবাই লেখা বাদ দাও। দিছো? বাদ দিছো? ওকে, এবার শোনো, বেলুনটা 5 মিটার পার সেকেন্ড বেগে 10 সেকেন্ড উঠছে। তাহলে 10 সেকেন্ড যদি বেলুনটা ওঠে, তাহলে এই যে উচ্চতাটা সমবেগে উঠছে, যেহেতু এই যে উচ্চতাটা, এই উচ্চতা এইচ ইকুয়াল টু ভিটি, ভিটি। তাহলে ভিটি, ভি এর মান 5 গুণ 10 সেকেন্ড, তাহলে এটা 50 মিটার। তাহলে 50 মিটার উপরে উঠছে বেলুনটা, 50 মিটার উপরে উঠলো বেলুনটা। এবার এই যে এখানে একটা পাথর বাঁধা ছিল, সুতা দিয়ে একটা পাথর বাঁধা ছিল, এবার এই সুতাটা কেটে দেওয়া হয়েছে। এই যে সুতাটা কেটে দেওয়া হয়েছে। তাহলে 10 সেকেন্ড পরে সুতাটা কেচি দিয়ে কেটে দিছো। এই যে তুমি এখানে আসো, কেচি দিয়ে কেটে দিছো। তাহলে এই পাথরটা কি আর বেলুনের সাথে উপরে উঠবে? বেলুন তো 5 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে চলতেছিল উপরের দিকে। তাহলে পাথরটা কি আর উপরে যাবে? পাথরটা টুপ করে নিচে পড়ে যাবে। তা আমাদের কোশ্চেন ওইটা, পাথরটা টুপ করে ভূমিতে পড়তে কত সময় লাগবে? এর চেয়ে সহজ ম্যাথ হয় না। তাহলে পাথরটা এখান থেকে ফেলে দেওয়া হচ্ছে, সুতা কেটে দেওয়া মানে পাথর ফেলে দেওয়া। তাহলে আদিবেগ u0। তাহলে এখান থেকে এখানে পড়বে কত মিটার দূরত্ব থেকে, কত মিটার উচ্চতা থেকে? 50 মিটার। এইচ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার। এইচ এর মান 50, ইউটি এর মান 0, হাফ জি মানে 4.9 টি স্কোয়ার। তাহলে অর্থাৎ টি ইকুয়াল টু √50/4.9। সহজ, তাই না? এবার কথা হচ্ছে, হ্যাঁ ভাই এটাই তো হওয়ার কথা, কিন্তু এটা হবে না। শোনো, এটা হবে না। এখানে তোমার ভালো করে বুঝতে হবে। তুমি যখন সুতা কেটে দিবা, তখন পাথর সাথে সাথে টুপ করে নিচে পড়বে না। তুমি যখন সুতা কেটে দিবা, তখন পাথর কিছুটা উপরে উঠে দেন তারপরে নিচে পড়বে। শুনে অনেকে ধাক্কা লাগছে, কেন উপরে উঠে আবার কেন নিচে পড়বে? দেখো, পাথরটা যে মুহূর্তে কাটা হচ্ছে সেই মুহূর্তে পাথরের বেগ শূন্য না, পাথরের একটা গতি জড়তা আছে। গতি জড়তার কারণে সেই মুহূর্তে পাথরের বেগ বেলুনের বেগের সমান। কিভাবে? বেলুন যাচ্ছে কত বেগে? 5 মিটার পার সেকেন্ড বেগে। কোন দিকে? উপরে। তুমি বেলুনে বসা, তাহলে তোমার বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। কোন দিকে? উপরে। বেলুনের সাথে দড়ি বাঁধা, দড়ির বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। কোন দিকে? উপরের দিকে। দড়ির সাথে পাথর বাঁধা, তাহলে পাথরের বেগও 5 মিটার পার সেকেন্ড, উপরের দিকে, তাই তো? তাহলে যখন আমি সুতা কেটে দিচ্ছি, তখন বেলুন, তুমি, সুতা সব চলে যাচ্ছে উপরে 5 মিটার পার সেকেন্ড বেগে। সুতা যখন কেটে দেওয়া হচ্ছে, তখন তুমি, বেলুন, সুতা 5 মিটার পার সেকেন্ড বেগে উপরে চলে যাচ্ছ, কিন্তু এ আর তোমার সাথে যাইতে পারতেছে না। তাহলে ও তখন, পাথরটা তখন আলাদা, কিন্তু ওই মুহূর্তে পাথরের আদিবেগ কত? ওই মুহূর্তে পাথরের আদিবেগ তো 5, আদিবেগ তো 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আদিবেগ 5 মিটার পার সেকেন্ড, এটা তো আছে। তাহলে আদিবেগ 5 মিটার পার সেকেন্ড, ওই বেগ নিয়ে কিছুটা উপরে উঠবে, বেগ শূন্য হবে, দেন তারপরে নিচে পড়বে। এটাই বুঝতে হবে। কি কথা বুঝছো? তারপরে গিয়ে নিচে পড়বে। এখন তোমার মনে হতে পারে, ভাই এই যে বেলুনে যে থাকে সে কি পাথরকে এরকম উপরে উঠতে দেখবে, উঠে তারপর নিচে পড়তে দেখবে? উত্তর হচ্ছে না।
যে বেলুনে আছে সে কেমনে দেখবে? যে বেলুনে আছে সে তো বেলুন সহ উপরে চলে যাচ্ছে, সে তো পাথরটাকে উপরে উঠে নিচে পড়তে দেখবে না। তাহলে উপরে ওঠার পরে নিচে পড়বে, এটা কে দেখবে? আমি দেখব। এই যে নিচে থেকে এখানে নিচে যে পর্যবেক্ষক দাঁড়ানো আছে সে দেখবে যে বেলুনটা পাথরটা কিছুটা উপরে উঠে তারপরে গিয়ে নিচে পড়ছে। যে মুহূর্তে তুমি সুতাটা কেটে দিছো সেই মুহূর্তে পাথরটা বেলুনের অংশ ছিল, তাহলে পাথরের একটা গতি জড়তা ছিল, পাথরের বেগ ওই মুহূর্তে 5 মিটার/সেকেন্ড উপরের দিকে বেলুনের বেগের সমান। এরপরে বেলুন বেলুনের মতো চলে গেছে, ওরে রেখে গেছে। কার আন্ডার রেখে গেছে? জি এর আন্ডার রেখে গেছে। এইবার কি হবে? ওর বেগটা কমতে থাকবে। তাহলে ওর বেগটা ঊর্ধ্বমুখী বেগ ছিল 5 মিটার/সেকেন্ড, তাহলে 5 মিটার/সেকেন্ড এটা কমে 4, কারণ পৃথিবী ওকে নিচের দিকে টানতেছে। এবারও আর বেলুনের অংশ নাই যে সমবেগে চলে যাবে। তাহলে 5 হবে 4, 4 3, 3 2 1 0, তারপরে নিচে নামবে। ঠিক আছে? কি ক্লিয়ার? কথা বুঝতে পারছো? এইটুকু বুঝতে পারছো সবাই? হুম। 1 মিটার/সেকেন্ড করে কমবে না, আমি ঘটনা বুঝাইছি। 5 কমে 4 3 2 1 0। তো এটা 1 মিটার/সেকেন্ড করে করে কমতেছে, এটা না, কন্টিনিউয়াসলি কমতেছে। 5 থেকে 4.9, 4.9 থেকে 4.8, 4.8 থেকে 4.7। বুঝতে পারছো? ওকে, 1 মিটার/সেকেন্ড করে কমতেছে না, এটা আমি উদাহরণ দিয়ে বুঝাইছি যে 5 আছে, এটা কমতে 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 0 হবে, দেন তারপরে টুক করে নিচে পড়বে। এটার একটা সুন্দর উদাহরণ বলি, গতি জড়তার একটা সুন্দর উদাহরণ বলি। চলন্ত বাস থেকে কখনো নামছো? চলন্ত বাস থেকে নামার পরে, চলন্ত বাস থেকে নামার পরে তুমি দৌড়াবা না, চলন্ত বাস থেকে নামার পরে জাস্ট নেমে থেমে যাবা, কেমন হবে? নেমে যদি থেমে যাও তাহলে কেমন হবে? মুখ থুবড়ে ধপাস করে পড়বা। ঠিক আছে, ধপাস করে মুখ থুবড়ে পড়বা। তাহলে কি করা হয়? চলন্ত গাড়ি থেকে নামার পরে দেখবা একটু তুমি দৌড়াও। কেন দৌড়াও জানো? কারণ চলন্ত গাড়ি থেকে তুমি যখন নামলা তখন তোমার কিন্তু আদিবেগ ওই চলন্ত গাড়ির বেগের সমান। এবার তোমার তো আস্তে 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 নিজেকে থামাইতে হবে। তুমি হুট করে থামাইতে গেলে তো অনেক বেশি ব্রেক দিয়ে থামাইতে হবে, তাতে গতি জড়তার কারণে মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা থাকবে। তাহলে তুমি কি করবা? একটু দৌড়াবা, কয়েক পা দৌড়াবা, দৌড়ানোর পরে আস্তে 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 বেগটা কমে তারপরে তুমি থামবা। হুট করে থামে গেলে তো মুখ থুবড়ে পড়ে যাবা। তাহলে তুমি যখন গাড়ি থেকে নামতেছো, কোনো একটা বস্তুকে যদি আমি গাড়ি থেকে ফেলে দিই তাহলে তার আদিবেগ কিন্তু শূন্য না। এই কথা বুঝছো? তার আদিবেগ কিন্তু শূন্য না, আদিবেগ হচ্ছে ওই গাড়ির বেগের সমান। তো ঠিক তেমনি বেলুন থেকে যখন পাথর ফেলে দেওয়া হচ্ছে তাহলে বেলুন মানে পাথরটার আদিবেগ বেলুনের বেগের সমান। তাহলে এইবার দেখো এইখান থেকে যদি নিচে পড়ে তাহলে এটা না সরণ, এই যে এটা না সরণ, তাহলে এই সরণটা এইচ কত মিটার? 50 মিটার। কোন দিকে? নিচের দিকে। তাহলে ভূমিতে পড়তে কত সময় লাগবে? এবার তো আগের ম্যাথ, এ তো গত ক্লাসে করা ম্যাথ। তাহলে ভূমিতে পড়তে সময় এইচ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার, জি এর আগে মাইনাস, ইউ এর আগে প্লাস, এইচ এর আগে মাইনাস। তাহলে -50 5t -4.9 টি স্কোয়ার। তাহলে 4.9 টি স্কোয়ার -5t -50 ইকুয়াল 0। তাহলে অতএব টি1, অতএব টি1 সময় বের করো, সময় বের করো, সময় বের করো। কত আসে দেখো? একটা হচ্ছে 3.74 সেকেন্ড, আর একটা হচ্ছে টি2 -2.72 সেকেন্ড। সময় ঋণাত্মক হতে পারবে না, বাদ। বুঝছো? এবার আমি এর সাথে আর একটা প্রশ্ন তোমাকে জুড়ে দিই, প্রশ্ন করে নাই, আমি একটা কোশ্চেন জুড়ে দিই। সেটা হচ্ছে পাথর যখন ভূমিতে পড়বে, পাথর যখন ভূমিতে পড়বে তখন বেলুনটির উচ্চতা, এটা নিজেরা করবা। তখন বেলুনটির উচ্চতা, বেলুন কিন্তু সমবেগে যাচ্ছে। তাহলে পাথর ভূমিতে পড়তে সময় 3.74 সেকেন্ড। ঠিক আছে, পাথর ভূমিতে পড়তে সময় 3.74। তখন তো বেলুন বসে নেই, তখন তো বেলুন আরও উপরে উঠে গেছে। তাহলে বেলুন আরও কত উপরে উঠছে? বেলুন কিভাবে গেছে? সমবেগে, 5 মিটার/সেকেন্ড সমবেগে। তাহলে অলরেডি তো 50 মিটার ছিল, আরও আরও 3.74 সেকেন্ড 5 মিটার/সেকেন্ড সমবেগে বেলুন উপরে উঠে গেছে। তাহলে বেলুনের উচ্চতা এইচ হবে 50-এর সাথে সমবেগে গেছে, এস ইকুয়াল টু ভিটি। তাহলে 5 × 3.74, তাহলে কত আসে দেখো? 68.75, 68.75 মিটার। ডান। তাহলে 9 নম্বর হয়ে গেল।
নেক্সট আসো 10। একটি মিনারের উপর থেকে একটি মিনারের উপর থেকে 4 কেজি ভরের একটি মিনারের উপর থেকে 4 কেজি ভরের বস্তুকে একটি মিনারের উপর থেকে 4 কেজি ভরের বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচে নিক্ষেপ করা হলো। খাড়া নিচে নিক্ষেপ করা হলো। খাড়া নিচে নিক্ষেপ করা হলো ভূমিতে পড়ার 3 সেকেন্ড আগে। ভূমিতে পড়ার 3 সেকেন্ড আগে 50 মিটার অতিক্রম করলে 50 মিটার দূরত্ব অতিক্রম করলে মিনারের উচ্চতা কত? মিনারটির উচ্চতা কত? নাও করো তো দেখি। ও ম্যাথ কতগুলো আছে, আরো ম্যাথ তো অনেক। এখন ছুটি দেন, এই তো এই ম্যাথটা করে ছুটি, এই ম্যাথটা করেই ছুটি। যাও। দাদা সানডে এক্সামে কি প্রাইজ দিবেন? ভেক্টর এক্সাম অফলাইনে। এই তুমি কোত্থেকে আসলা? আগে পরীক্ষাটা দাও তারপরে, আগে পরীক্ষা দাও তারপরে প্রাইজ। তাহলে কি বলতেছে দেখো, একটি মিনারের উপর থেকে 4 কেজি ভরের বস্তুকে, ভাই 4 কেজি হোক আর 14 কেজি হোক, ওটা এগুলা কিছু যায় আসে না, এগুলা কিছু যায় আসে না। যাই আসতো যদি বাতাসের বাধা থাকতো। এখন তুমি বলো ভাই বাতাসের বাধা থাকলে কি হবে? ভাই বাতাসের বাধা থাকলে 4র্থ অধ্যায় হবে, এই অধ্যায় হবে না আপাতত, ঠিক আছে? বাতাসের বাধা থাকলে আপাতত এই অধ্যায় হবে না। বাতাসের বাধা থাকলে কি হবে তখন আমরা 4র্থ অধ্যায় আলোচনা করব। আপাতত চিন্তা করো গতিবিদ্যা অধ্যায়, আপাতত চিন্তা করো বিনা বাধায় পড়ন্ত বস্তু, কোনো এয়ার রেজিস্ট্যান্স ফোর্স নাই। ওকে, তাহলে একটা ভবনের উপর থেকে বা একটা মিনারের উপর থেকে একটা বস্তুকে নিচে নিক্ষেপ করা হয়েছে 10 মিটার পার সেকেন্ড বেগে নিচে নিক্ষেপ করা হয়েছে। এইবার ভূমিতে পড়তে তার সময় লাগে, ভূমিতে পড়তে তার টোটাল সময় লাগে টি সময়। এই যে ভূমিতে পড়তে টোটাল সময় এটা লাগে। এবার ভালো করে শুনবা, ভূমিতে পড়ার 3 সেকেন্ড আগে সে 50 মিটার দূরত্ব অতিক্রম করে। ভূমিতে পড়ার 3 সেকেন্ড আগে, তাহলে ভূমিতে পড়ার 3 সেকেন্ড আগে প্রথম থেকে 50 মিটার দূরত্ব অতিক্রম করছে। আচ্ছা, ভূমিতে পড়তে যদি সময় লাগে 10 সেকেন্ড, তাহলে ভূমিতে পড়ার 3 সেকেন্ড আগে মানে কয় সেকেন্ডে? ভূমিতে পড়ার 3 সেকেন্ড আগে মানে কয় সেকেন্ডে? 7 সেকেন্ডে। 7 সেকেন্ডে 50 মিটার অতিক্রম করে, ব্যাপারটা বুঝছো? তাহলে ভূমিতে পড়তে সময় 10 সেকেন্ড লাগলে তার 3 সেকেন্ড আগে অর্থাৎ 7 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে ভূমিতে পড়তে সময় টি লাগলে, ভূমিতে পড়তে সময় টি লাগলে তাহলে তার 3 সেকেন্ড আগে, তার মানে টি মাইনাস 3 সেকেন্ড আগে। ক্লিয়ার? টি মাইনাস 3 সেকেন্ড আগে, তাহলে টি মাইনাস 3 সেকেন্ড আগে সে 50 মিটার দূরত্ব অতিক্রম করে। এটা এটা 50 মিটার নিচের দিকে কত সময়ে? টি মাইনাস 3 সময়। কি ক্লিয়ার? তাহলে আসো সূত্র লিখে ফেলি। এইচ ইকুয়াল টু ইউটি হাফ জি টি স্কোয়ার। তাহলে এখানে জি এর আগে মাইনাস, ইউ ছড়া হয়েছে নিচের দিকে প্লাস, এইচ নিচের দিকে মাইনাস। এবার আসো মানগুলো বসাই। মাইনাস 50, ইউ এর মান 10, টি এর মান কিন্তু ভাই টি না, টি মাইনাস 3। এবার মাইনাস 4.9 টি স্কোয়ার মানে টি মাইনাস 3 তার স্কোয়ার। কি বুঝছো? এবার সুন্দর করে এটা সাজাইতে হবে। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসলে 4.9 টি মাইনাস 3 তার স্কোয়ার মাইনাস 10 টি মাইনাস 3 মাইনাস 50 ইকুয়াল 0। এটাকে এই পাশে নিয়ে আসলাম, এটাকে এই পাশে নিয়ে আসলাম, মাইনাস 50 তো থাকলোই। তাহলে 4.9 টি মাইনাস 3 হোল স্কোয়ার। এবার অনেকে এখান থেকে টি বের করতে পারবা, তো অনেকে করে কি এটাকে পুরা ভেঙে ফেলে, পুরা ভেঙে এত বড় একটা সমীকরণ বানায় দিয়ে টি এর মান বের করে। তো এগুলা করবে বুদ্ধিমান মানুষজন, এগুলা করবে না আর কি।
একটু বলদ মানুষজন এগুলো করবে, তো তুমি তো বুদ্ধিমান, তাহলে তুমি কি করবা, টি মাইনাস থ্রিকে টি ড্যাশ ধরো, টি ড্যাশ স্কোয়ার মাইনাস 10 টি ড্যাশ মাইনাস 50 ইকুয়াল টু 0। এইবার তুমি এখান থেকে আমার বলো টি ড্যাশ কত আসছে, টি ড্যাশ কত আসছে বলো বলো বলো, চাপ দাও ক্যালকুলেটর চাপ দাও। হ্যাঁ, অথবা এই লাইনেও ক্যালকুলেটর তুলে দেওয়া যায়, এটাও ক্যালকুলেটরে পুরো তুলে দেওয়া যায়, দিয়ে টি ড্যাশের মানটা বের করা যায়, বা টি এর মানটা ডিরেক্ট বের করা যায়। পুরো এটাকেই ক্যালকুলেটরে তুলে দিবা, এটাকেই ক্যালকুলেটরে তুলে দিবা, দিয়ে টি এর মানটা বের করে ফেলবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ইউ নেগেটিভ হইল না কেন, ইউ নেগেটিভ হয়েছে না, ওই এটা ভুল করছি ভুল করছি ভুল করছি, সরি 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 সরি, এই ইউ তো নেগেটিভ হবে, ইউ নিচের দিকে তো এবার, সরি 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 সরি, মাইনাস, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, এই পাশে আসলে প্লাস প্লাস, সরি আবার করো আবার করো, আমি একটু ভুল করে ফেলছিলাম, এইচ নিচের দিকে, ইউও নিচের দিকে, জিও নিচের দিকে, হ্যাঁ। তাহলে এবার টি ড্যাশের মান বের করো, 2.33, হ্যাঁ ইয়েস, টি ড্যাশের মান 2.33 সেকেন্ড, 2.33 সেকেন্ড, এটা হচ্ছে টি ড্যাশের মান। আর এই টি ড্যাশ, এই টি ড্যাশ মানে, টি ড্যাশ মানে টি মাইনাস থ্রি, তাহলে টি ড্যাশ মানে টি মাইনাস থ্রি, এটা হচ্ছে 2.33 সেকেন্ড। তাহলে অতএব টি ইকুয়াল টু থ্রি, ওই পাশে গিয়ে যোগ হবে, তাহলে 5.33 সেকেন্ড, এটা হচ্ছে টি। কে ক্লিয়ার? তাহলে ভূমিতে পড়তে টোটাল সময় লাগছে 5.33 সেকেন্ড, ভূমিতে পড়ার টোটাল সময়, এটা মোট সময় কিন্তু। এবার আমাদের বলছে ভবনের উচ্চতা কত, তাহলে এইচ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার মাইনাস 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 10 5.33 মাইনাস 4.9 5.33 তার স্কোয়ার, বলো কত আসে। কিরে ফাঁকিবাজ, বলো। ঘুমাই গেলাম, ঘুমাই গেলাম কিন্তু, ঘুমাই গেলাম। -192.50, ইয়েস, -192.50 মিটার, মাইনাস কি নিচের দিকে, তাহলে এটাই হচ্ছে ভবনের উচ্চতা। ঠিক আছে, শেষ। তাহলে মোটামুটি পড়ন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তুর আজকে কিছু ম্যাথ করলাম। তো দেখি নেক্সট দিন যদি প্রজেক্টাইল মোশন শুরু করা যায়। ঠিক আছে, নেক্সট দিন প্রজেক্টাইল মোশন আমরা শুরু করব। ভাই 22 নম্বর ম্যাথটা করে দেন প্লিজ। কোন 22 নম্বর ম্যাথ, কোথায় পেলে তুমি 22 নম্বর ম্যাথ? আমার কোনো বই নেই, আমার কোনো বই নেই। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই। এইচ অলওয়েজ নেগেটিভ হয়, এইচ অলওয়েজ নেগেটিভ হয় না, বুঝে নেগেটিভ হয়, কখন পজিটিভ কখন নেগেটিভ এটা বুঝে দিতে হবে। টাটা। ভাই আপনি ফার্স্ট স্লাইডে হাইয়েস্ট পয়েন্ট থেকে নামার সময় প্লাস মাইনাসে ভুল করছি, কোথায় কোথায় ভুল করছি, কোথায় ভুল করেছি বলো, কোথায়? ও এখানে মাইনাস, আরে হইছে, এটা এটা মাইনাস, এই যে এই শেষ বেগ মাইনাস এখানে, তা তো মাইনাস মাইনাস কাটা, ওই হয়েছে আর কি, ওটা আমি বুঝেই করছি আর কি। হ্যাঁ এটা ভুল ধরা যায়, সমস্যা নেই, ভুল ধরলে ধরা যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভুল শুধরে দেওয়ার জন্য। তাহলে ফেসবুকে লাইভটা কাটি আগে। বলো কেউ কিছু বলবা কিনা বলো।
কেউ কিছু বলতে চাও? হাত তোলো, বলো বলো। মাইক অন করছি। গতিবিদ্যা তো আপনার নেওয়ার কথা ছিল। কোন বিদ্যা? তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা আমার নেওয়ার কথা ছিল? কোথায় দেখলা? ভাই এই ম্যাথটা এমন ভাবে করা যায় না যে ধরেন আপনার যেটা আদিবেগের দিকটা ধনাত্মক ধরে তার বিপরীতে যতগুলো দিক আছে সেই দিকগুলো নেগেটিভ ধরা। কোনো ব্যাপার না, একই তো কথা, একই তো কথা। একটা দিককে পজিটিভ ধরলে বাকি দিকগুলো সব নেগেটিভ, কোনো সমস্যা নেই, ধরো। আপত্তি আছে? কোনো সমস্যা নেই। তা আমি একটু ছোট মানুষ তো, আমার বুঝতে মাঝে মাঝে কষ্ট হয়। এই কারণে আমি কি করি, উপরের দিকটাকে আমি পজিটিভ ধরি, নিচের দিকটাকে নেগেটিভ ধরি। আমার বুঝতে সুবিধা হয়, আমার ভুল কম হয়। বুঝছো, আমি ছোট মানুষ তো, এই কারণে আমি এই কাজটা করি। তোমরা বড় মানুষ, তোমরা করতেই পারবা। ওকে, টাটা, থাকো, ভালো থাকো।